কংগ্রাচুলেশন কুপু। কুহু এত বড় মিষ্টি মুখে ঢুকানো অবস্থাতে কায়ার দিকে বিরক্ত চোখে তাকিয়ে কোনো রকমে মিষ্টি চিবিয়ে বলল। এত চেঁচানোর কি আছে এখানে? কায়া অবাক হয়ে বলল। আরে চেঁচালাম কই, আমি তো খুশি প্রকাশ করছি শুধু। তুমি তো ফাটিয়ে দিয়েছো কুহু, একেই বলে ইন্তেকাম, অর্থাৎ রিভেঞ্জ দেখিয়ে দিয়েছো। তুমি প্রিপেড ছাকা খেলে মানুষ কি করতে পারে। ব্রাভো কুহু, ব্রাভো। কুহু মিষ্টি কোনো রকমে গিলে নিল। তারপর গিয়ে সকালের এলোমেলো বিছানা গোছাতে শুরু করে কাটকাট গলায় জবাব দিল কায়াকে। আমি কারো উপর রিভেঞ্জ নেইনি, ভুল ধারণা এটা তোর। কায়া হাত ধুয়ে একটা চেয়ারে বসে কুহুর দিকে চেয়ে বলল। মায়ের কাছে মামির বাড়ি গল্প শোনাচ্ছ কুহু, আমি জানি তুমি এসব কেন করেছো। কুহু জবাব দিল না, চুপচাপ বিছানা গোছাতে মন দিল। এই যে কুহু এলোমেলো বিছানা গোছাচ্ছে এসব দেখে কেন যেন কায়া অবাক হয় না এখন আর, কারণ এই 6 মাসে অনেক কিছুই পাল্টে গেছে। কুহু আর আগের মতো হাসি খুশি নেই, আগের মতো অযথা ওর কানের পোকা বের করে দেয় না, আগের মতো লাফায় না, টিভিতে নিয়ম করে সিরিয়াল দেখে না, বরং কুহু গম্ভীর হয়েছে, বুঝদার ব্যবহার করে আজকাল। সিরিয়ালের বদলে টিভিতে জায়গা করেছে বিভিন্ন ডকুমেন্টারি মুভিজ, ইংলিশ সায়েন্স ফিকশন মুভিজ। বায়না করে না, বরং ওর যা চায় তা গোপনে চেপে রাখে সর্বদা। আগের মতো কুহু কেমন যেন আর খোলামেলা নেই, হয়ে গেছে কোনো গোপন এক ডায়েরি, যা কুহু কখনো খুলতে চায় না, মেলতে চায় না কারোর সামনে। কুহু এখন রোজ সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ম করতে পড়তে বসে, কলেজে যায়, আবার প্রাইভেট, সন্ধ্যার সময় আবার চা খেয়ে পড়তে বসে, আশেপাশে এলোমেলো জিনিস গুছিয়ে রাখা, সবটাই এখন কুহু নিজে করে, কাউকে বলে দিতে হয় না। এত বছরে কুহুর সঙ্গে এখনের কুহু কেমন যেন একটা অমিল। কুহু আগের মতো আর নেই দেখে সাদাত কবিতা অনেকবার ওকে ডক্টরের কাছে নিয়ে গেছেন। মেহেদি নামের এক ছেলেকে কাব্য পাঠিয়েছিল শুরুর দিকে, সেও কুহুকে ঠিক করতে পারেনি। এসব কিছু হচ্ছিল সবটাই কুহুকে না জানিয়ে। তারপর একদিন কুহু এসব বুঝতে পেরে গেল, সেদিন কি ঝড়টাই না বয়ে গেল বাড়িতে। কুহু সেদিন হাতের কাছে যা পাচ্ছিল তাই ছুঁড়ে ফেলেছে। রাগে কাঁপতে কাঁপতে সাদাত কবিতার দিকে চেয়ে শুধু বলেছিল। আমি ভালো থাকার চেষ্টা করলে তোমার কেন এটাকে পাগলের রোগ ভাবো আব্বু আম্মু? প্লিজ দয়া করে, আল্লাহর দোহাই লাগে, আমাকে আমার মতো থাকতে দাও। যদি আমাকে এইরকম মেনে নিতে না পারো তাহলে বলো, আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। তবুও রোজ রোজ তোমাদের এসব আমার মস্তিষ্ক আর নিতে পারছে না। এইবার অন্তত সবাই একটুখানি আমাকে দয়া দেখাও, আল্লাহর ওয়াস্তে প্লিজ। কুহু সেবারের চূড়ান্ত রাগারাগির পর তাই এখন ও আর কেউ এ বাড়িতে ডক্টরের কথা তুলে না। কুহু যেমন আছে তাকে এখন তেমনটাই মেনে নিয়েছে সবাই। কায়া দীর্ঘশ্বাস ফেললো। ও এখনো অনেক মিস করে ওই আগের কুহুকে। কেন যে কোন যন্ত্রণার দিনে কাব্য ভাই কুহুর জীবনে আসতে গেলেন, ভালোই তো ছিলেন ওরা ভাই বোন হিসেবে। মাঝখানে একটা মনের অনুভূতি, হৃদয় ভাঙার আর্তনাদ, সবকিছু দুজনার জীবনটা কেমন এলোমেলো করে দিল। কাব্য ভাই তো ঠিকই ভালো আছেন, মাঝখানে কুহুর জীবনটা এলোমেলো, পথ হারা পথিকের ন্যায় হয়ে গেল। কুহু বিছানা সুন্দর করে গুছিয়ে সোফাতে বসলো, ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। এই ফেসবুক অ্যাকাউন্ট যে দেখবে সে ভাববে কুহু কত সুখী জীবনে, প্রতিদিনের ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাফেরা, রোজ মিমস শেয়ার করা, এক একটা পার্টির আপডেট লোকেদের দেওয়া, সব কেমন সাজানো এই অ্যাকাউন্টে। অথচ একমাত্র কুহু আর ওর খোদা জানেন বুকের ভেতরটা আজও কেমন পুড়ে। মাঝরাতে আজও কুহুর আকাশ বাতাস মিথ্যে করে কান্না পায়। বুকের ভেতরটা কামড়ে কেউ যেন ক্ষতবিক্ষত করে রোজ। কুহু ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করে নিয়ম মতো এবারেও ওর জীবনের আরেকটা খুশির বিষয় হিসেবে পোস্ট করলো ওর এইচএসসি রেজাল্ট নিয়ে। মুহূর্তের মধ্যে কুহুর স্ট্যাটাসে রিয়্যাক্ট কমেন্টে ভরপুর হয়ে গেল, সবাই গণহারে কংগ্রাচুলেশন জানাচ্ছে কুহুকে কমেন্ট সেকশনে। কুহু এবার সোফাতে পায়ের উপর পা টুকে বসলো, তারপর বেশ সময় নিয়ে সবাইকে সুন্দর করে রিপ্লাই করতে লাগলো একের পর এক। আজ আর্লি মর্নিং ট্রেনিং ছিল কাব্যের। সারা রাত না ঘুমিয়ে সকাল থেকে মাঠে এক নাগারে ফুটবল প্র্যাকটিস করেছে। এইমাত্র ট্রেনিং থেকে ফিরে সবাই ভার্সিটি ঢুকেছিল। কাব্য তার মধ্যে তানিম কোথা থেকে দৌড়ে এসে কাব্যের সামনে দাঁড়ালো। কাব্য থামলো, ভ্রু কুচকে তানিমকে দেখেও। তানিম কাব্যের সামনে এসে সরাসরি নিজের ফোন তুলে ধরলো, হাঁপাতে হাঁপাতে বলল। কুহু রেজাল্ট দিয়েছে আজ, এ দেখ ওর স্ট্যাটাস। কাব্য ভ্রু কুচকে এক নজর তানিমকে দেখলো। তানিম হাঁপাচ্ছে, মনে হচ্ছে আজ ভার্সিটিতে এসেছে শুধুমাত্র কাব্যকে এই খবরটা শোনানোর জন্য। কাব্য ফোনের দিকে একবার শুধুমাত্র তাকালো। কুহুর স্ট্যাটাসের রিয়েক্ট কেন যেন সবার আগে চোখে পড়ে গেল। 1 ঘন্টায় 221 রিয়াকশন, ফ্রেন্ড লিস্টে ভালোই মানুষ জুটিয়েছে কুহু, এত এত শুভাকাঙ্ক্ষী তার, বেশ ভালো। কাব্য তারপরে চোখ সরিয়ে ফেললো। তানিম ওদিকে ভীষণ আগ্রহ নিয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে ওর রিয়াকশন দেখার জন্যে, অথচ কাব্য তেমন কোনো রিয়াকশনই দেখালোই না, যেন কিছুই দেখেনি, কিছুই জানে না, এমন একটা ভাব করে গাছাড়া ভঙ্গিতে জবাব দিল। হুম, দেখলাম তো। বলেই কাব্য তানিমকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করেছে। কাব্যকে এমন একটা ব্ল্যান্ড রিয়াকশন দিতে দেখে তানিম ভীষণ আশ্চর্য হলো। এবারটা কাব্য পাথর নাকি, এত রোবোটিক টাইপস কেন?
তানিম আবারও দৌড়ে এসে কাব্যের পাশে এসে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুই খুশি নোস? অনেক দুর্দান্ত রেজাল্ট করেছে কিন্তু মেয়েটা। কাব্য জবাবে এক হাতে কাঁধের ব্যাগের বেল্ট ধরে হাঁটতে হাঁটতে ভাবলেশীনভাবে বলল। এখানে খুশি না হওয়ার কি আছে? কাব্যের মুখের ভাবভঙ্গি সুবিধার নয় একদমই, তাই তানিম এবার সন্দেহ নিয়ে বলে উঠল, কিন্তু আমার তো মনে হচ্ছে না সেটা। আমার তো মনে হচ্ছে তুই ভিতরে ভিতরে ফুলছিস। কাব্য জবাব দিল না এমন ফালতু প্রশ্নের। ও ক্যাম্প ফুলবে? ও তো এটাই চেয়েছিল। কুহু ভালো করেছে, ভালো আছে। কে যা চেয়েছিল তাই করছে জীবনে। কাব্যের এখন রাগ বা ফুলার কি আছে? তানিম এটারে মুখের মধ্যে একটা ভয়ানক ঘুষি মারতে ইচ্ছে করছে এখন কাব্যের। আবার আরেকটা ফালতু প্রশ্ন করলে আজ নির্ঘাত তানিমের কপালে দুঃখ আছে। তানিম এবার নিজে থেকে কুহুর কমেন্ট সেকশন ঘুরে দেখতে দেখতে কাব্যকে শুনিয়ে শুনিয়ে একের পর এক বলতে থাকে। রিপ্লাই দিচ্ছে কমেন্টে, দেখে তো মনে হচ্ছে খুব খুশি আছে ও। দেখ, একজনকে বললো ট্যুরে যাবে এবারও, আরেকজনকে বলেছে আজ নাকি ঘুরতে যাচ্ছে ফ্রেন্ডদের সাথে, ট্রিট দিবে ওদের। ভীষণ এনজয় করছে মেয়েটা ওর লাইফে। কাব্য হাঁটা থামালো হঠাৎ। মাথার ভেতর পুরনো সেই 6 মাসের রাগ ধপধপ করতে লাগছে আবার। কাব্য শীতল চোখে তানিমের দিকে তাকাতে ওই তাকানো দেখে তানিম ভয়ে একটা ঢোক গিলে কোনো রকমে সাফাই গাইবার চেষ্টা করতে লাগলো। আসলে আমি চেক করছি। তুই কি ওর স্পাই? ওর প্রতিটা খবর আমি তোকে দিতে বলেছি? বলেছি আমি? আমাকে বললি কি? কাব্য ভয়ানকভাবে ধমকে বলতে লাগলো। কাব্যের এক একটা রাম ধমকে তানিমের গলার যা কথা ছিল বেঁচে সব হারিয়ে যাচ্ছে। ও কোনো রকমে মিনমিন করে বলল, বলিসনি, আমি ভাবলাম তোকে বললে। আমি ওর খুশি দেখে জেলাস হব? ওসব দিন গেছে তানিম। এখন আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত, ও ওর লাইফ নিয়ে। লেট আস মুভ অন প্লিজ। কাব্য কথাটা বলে তানিমের কাঁধের কাছটায় জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে আবারও হাঁটা শুরু করে। এবারের হাঁটার ভঙ্গিমা পাল্টে গেছে। ওর দূর থেকে তানিম বুঝে কাব্য রেগেই আছে, ও জেলাসি হচ্ছে, ওর ভেতর ফুঁসছে। স্বীকার করে না দেখে কি তানিম অবুঝ নাকি? ঠিকই সব বুঝে। কাব্যের হাঁটার মধ্যে পাশ থেকে হঠাৎ কজন জুনিয়র এসে কাব্যকে ঘিরে ধরল। ওরা মূলত ফুটবল ক্লাবে জয়েন হতে চাচ্ছে, সেটা নিয়ে কাব্যের কাছে সাজেশন চাইতে এসেছে। কাব্য গম্ভীর মুখে ওদের বলে দিচ্ছে ফুটবল সম্বন্ধে সব ডিটেলস। বোঝা যাচ্ছে এই মুহূর্তে জুনিয়রের সঙ্গে কথা বলার মুড ওর নেই। শুধুমাত্র তানিমের কাছ থেকে নিজেকে স্বাভাবিক দেখাতে এমনটা করে যাচ্ছে। তানিম দূর থেকে বাঁকা হেসে শুধু দেখে গেল কাব্যকে। মনে মনে হাসে তানিম, বিড়বিড় করে বলে যায়, তুই অলরেডি ফেসে গেছিস কাব্য, এখন শুধু এটা তো রিয়েলাইজ করা বাকি। এই গুরু দায়িত্বটা না হয় আমি তানিম নিজ দায়িত্বে করে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি তানিমস প্ল্যান। সিদ্দিক বেড়া। শাহরিয়া সিদ্দিক কাব্য প্রায় 6 মাস পর আজ মহাকালীর বাড়িতে ফিরবে। সিদ্দিক বাড়িতে সেই উপলক্ষে আজ ভীষণ হইচই চলছে। কাব্যের মা শামীমা ছেলের জন্য সেই সকাল থেকে রান্নাঘরে কাব্যের পছন্দের বিভিন্ন খাবারের আইটেম রান্না করে যাচ্ছেন। ডেজার্ট হিসেবে কাব্য পুডিং বড্ড ভালোবাসে, সেটাও এক ফাঁকে ওভেনে করে নিচ্ছেন। কাব্যের চাচিরাও কম না কোনো দিক থেকে। এই যে কবিতা, উনি আজ কাব্যের জন্য ওর পছন্দের গলদা চিংড়ি রাখছেন। কাব্যটার ভীষণ পছন্দ কবিতার হাতের এই চিংড়ির ঝোল। তারপর প্রেমাও সেই সকাল থেকে আলু সিঙ্গারা বানাচ্ছেন ঘরে। ছেলেটা এটাও ভীষণ খায়। বলা যায় সিদ্দিক বাড়িতে ভীষণ বাড়ির ছেলে বাড়ি ফিরবে বলে এক প্রকার হুলস্থুল কাণ্ড চলছে। সবার এত হাসি খুশি হয়েছে এর মধ্যে। ওদিকে কুহু এবং সাদাতের মধ্যে চলছে গোপন একটা সংঘর্ষ। এই তো কুহু আজ প্রায় 6 দিন ধরে ওর আব্বুর সাথে কথা টথা বলে না। মূলত এর পেছনে কারণ হচ্ছে সাদাত এবার কুহুকে সাফ সাফ জানিয়েছে কুহু এবার ভার্সিটি হিসেবে সাভারে ড্যাফোডিলে ভর্তি হতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা থেকে দূরে কোথাও চান্স পেলে সাদাত কবিতাকে দেখবে কে? মেয়ে তো একটাই ওনাদের, যার মুখের দিকে চেয়ে সাদাত কবিতা বেঁচে আছেন এখনো। কুহু দূরে সরে গেলে ওনাদের কি হবে? ওদিকে কুহু সাদাতের এই হটকারিতার সিদ্ধান্ত মানতে নারাজ। কারণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বয়ং কাব্য ভাই পড়াশোনা করেন। কাব্য ভাই যেখানে পড়েন সেখানে কুহুও যাবে? উর্মি আপু কাব্য ভাই রোজ ক্যাম্পাসে প্রেম করে বেড়াবেন, এসব কি এবার থেকে কুহুকেও নিজের চোখে দেখা লাগবে? মুখের আঘাত, একের পর এক মেসেজে পাঠানো ছবির আঘাত কি কম পড়ে গেছিল কুহুকে ব্যথা দেবার জন্যে? কাব্য ভাইয়ের সাথে একই ক্যাম্পাসে কুহুও পড়াশোনা শুরু করলে রোজ কাব্য ভাইয়ের সঙ্গে কুহুর দেখা হবে। সিনিয়র হিসেবে কুহুর তার সঙ্গে যোগাযোগ রাখা লাগবে এবং সেটা কুহু চাইছে না একদমই। মনে মনে হয়তো বা এখনো ভীষণ ভয় হয় কুহুর। যার থেকে 6-6টা মাস পালিয়ে বেড়ালো তার কাছেও ফিরে যাবে আবার। তার মুখোমুখি হলে কুহু নিজেকে আবার সামলাতে পারবে? সম্ভব হবে সেটা? কুহুকে ভীষণ অস্থির দেখাচ্ছে। ওর মাথা ঠিকঠাক কাজ করছে না, হ্যাং করছে বারবার। তার ফলস্বরূপ কুহু গতকাল থেকে সাদাতের সঙ্গে কথাবার্তা বন্ধ করে রেখে দিয়েছে। সাদাত মেয়েকে ফল খেতে ডাকেন, চকলেট কিনে এনে ডাকেন, মেয়ে তো তার এত ডাকাডাকির জবাবটুকুও দেয় না।
ঘুমের ভান করে রুমের দরজা আটকে পড়ে থাকে। ওদিকে সাদাত এইবার কুহুর এই রাগ অভিমানকে লাই দিতে চাইছেন না, নিজেও আছেন শক্ত অবস্থানে একমাত্র মেয়ের বিরুদ্ধে। সাদাতের মতে কুহুর মানসিক অবস্থা এখনো স্টেবল না, কখন কি করে বসে কোনো ঠিক নেই সেটাই। সেবার তো একই বাড়িতে ওনারা থাকা সত্ত্বেও কত বড় অঘটনটা ঘটিয়ে ফেললো। সেদিন কবিতা না দেখতে পেলে আজ কি হতো, কথাটা এখনো মনে পড়লে গা কেঁপে ওঠে সাদাতের, পশম দাঁড়িয়ে যায় সমস্ত শরীরের। আর সে কুহুকে দূরে পড়াতে পাঠালে সারাক্ষণ ওদের যান হাতে নিয়ে বসে থাকতে হবে। সারাক্ষণ এই চিন্তায় ঘুম হবে না যে কুহু এখন কি করছে, সেফ আছে কিনা, আবার কোনো রুমের কোনায় বসে কান্না করছে কিনা। তার চেয়ে কাব্যের সাথে ওর ভার্সিটিতে পড়াশোনা করুক, কাব্য তো সাথেই থাকবে, দেখে শুনে রাখবে না হয়। তাই এবার সাদাতও নিজের সিদ্ধান্তে অটল, মেয়েকে প্রশ্রয় দেবার কোনো ইচ্ছে ওনার নেই। কবিতা মাত্রই রান্না শেষ করলেন, কাব্যের জন্য করে রাখা গলদা চিংড়ি একটা বক্সে সুন্দর করে তুলে রাখলেন। এটা এখন পাঠাতে হবে কাব্যদের ফ্ল্যাটে। কবিতা ঘামে ভেজা মুখখানি আঁচলে মুছতে মুছতে নিজেদের বেডরুমে এলেন। সাদাত সবেই নিজেদের রেস্টুরেন্টের কাজ শেষ করে ঘরে এসেছেন। এসেই সবার আগে ফ্রেশ হয়ে ঘর ধরে কুহুর সার্টিফিকেটের সব কাগজপত্র খুলে ছড়িয়ে ছিটিয়ে বের করছেন। কবিতা কুহুর সার্টিফিকেট সমূহ দেখলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে মুখটা ভার করে এসে স্বামীর পাশটায় বসলেন। কবিতার উপস্থিতি অনুভব করে সাদাত পেপারস বের করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বললেন। কুহুর জন্ম নিবন্ধন ডিজিটাল করানো আছে? থাকলে দাও তো ওটা। কবিতা চুপচাপ আলমারি থেকে কাগজ ওটা বের করে স্বামীর হাতে দিতে দিতে বললেন। আরেকবার ভাবলে হতো না? কুহু তো রাজি না। সাদাত পেপারস নিয়ে ঘাটানো থামিয়ে ফেললেন। এক কথায় পরপর চোখ গরম করে কবিতার দিকে তাকালেন। কবিতায় তাকানো দেখে ঢোক গিলে কিছুটা মিনমিন করে জবাবে বললেন। গতকালও আমাকে ধরে প্রায় কান্না করে দিচ্ছিল কুহু। ওর কথা ভেবেই। সাদাত এই এক ব্যাপারে কুহুর পক্ষ নিয়ে স্ত্রীর এমন আজগুবি কথা শুনতে শুনতে অসম্ভব বিরক্ত। উনি চোখ সরিয়ে আবারও ব্যস্ত ভঙ্গিতে কুহুর ডিজিটাল জন্ম নিবন্ধন নিয়ে ফাইলে ঢুকাতে ঢুকাতে বলতে লাগলেন। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কবিতা, তোমার মেয়েকে এটা জানিয়ে দিও। আগামীকাল কাব্যের সঙ্গে ও কাব্যের ভার্সিটি যাচ্ছে, ভর্তি করে দেবে ওকে কাব্য। আবার আগামীকাল কাজ আছে একটু, তাই যেতে পারছি না, নাহলে আমি নিজেই গিয়ে ভর্তি করিয়ে দিতাম। কবিতা চুপ করে শুনলেন শুধু, পরপর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করা শুরু করলেন। সাদাত কাজ করতে করতে স্ত্রীর শুকনো মুখটা দেখেন। কবিতার মনটা পুড়ছে মেয়ের জন্য, জানেন সেটা সাদাত। কুহু জন্মের পর সাদাত জানেন কবিতা মা হিসেবে ঠিক কতটা খুশি হয়েছিল। একটা মানুষকে দুনিয়ার সবটা ধনরত্ন এনে দিলে ততটা খুশি হতো না যতটা খুশি কবিতা কুহুকে কোলে নিয়ে হয়েছিল। সাদাত মেয়ের বাবা হলেও কুহুর আজ অব্দি সকল ভালো মন্দ কবিতা নিজ হাতে সামলে নেয়। কখনো সেই কাজে আটকে গেলে কবিতা অস্থির হয়ে স্বামীর বুকে ঝাপটে পড়ে কেঁদে ভাসান। কুহুকে বকা দেওয়া যেত না কখনো কবিতার কারণে। কবিতা মেয়েকে কেউ বকা দিলে মনটা খারাপ করে বসে থাকতেন। সাদাত বকা দিলে সাদাতের সঙ্গে তো দুদিন কথাই বন্ধ করে দিতেন। আর আজ কুহুর বিরুদ্ধে নয় সিদ্ধান্তে কুহুর চেয়ে বেশি কবিতার কষ্ট হচ্ছে, জানেন সাদাত সেটা বুঝেনও। সাদাত ভাবনার ছেদ ঘটিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফাইল রেখে উঠে এসে স্ত্রীর পাশে দাঁড়ালেন। তারপর কবিতাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কনিটা কাপড় হাতে চুপচাপ চোখ দুটো নামিয়ে রাখলেন। তাকালেন না স্বামীর দিকে একবারের জন্যে। সাদাত স্ত্রী দুখাতে হাত রেখে বলতে থাকেন। টেনশন কেন নিচ্ছ কবিতা? মেয়ের ভালো আমরা চাইতে পারি না? কুহু সেফ থাকবে এভাবে, না তুমি শান্তিতে থাকবে না আমি পারবো। তাই যা হচ্ছে মেনে নাও, মেয়েকেও বোঝাও। পারবে না মেয়ের ভালোর জন্য এটুকু কঠিন হতে? আমাকে বিশ্বাস করো। কবিতার সাথে সাথে সাদাতের ঠোঁটে হাত দিয়ে থামিয়ে দিয়ে ধরা গলায় বললেন। বিশ্বাস করি আমি আপনাকে, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাই অমন করে বলবেন না দয়া করে। সাদাত হালকা হেসে মাথা নাড়ালেন। কবিতা সাদাতের মুখ থেকে হাত নামিয়ে নিলেন। সাদাত আলতো করে স্ত্রীর কপালে ছোট করে একটা চুমু খেয়ে আবারও হেঁটে কুহুর ফাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। স্বামীর চুমুতে ঘায়েল কবিতা এবার মৃদু হেসে এগিয়ে গেলেন মেয়ের ঘরের দিকে। কাব্যের জন্য গলদা চিংড়ি রেঁধেছেন, ওটা দিয়ে আসুক গিয়ে কুহু। কবিতা কুহুর ঘরে গিয়ে দেখেন কুহু কোলবালিশ নিয়ে ঘুমাচ্ছে। কবিতা ভ্রু কুচকান। সত্যি কি কুহু ঘুমাচ্ছে নাকি ভান করছে? যেমন ভেবেছেন তেমনই হয়েছে। কবিতা সামনে গিয়ে দেখেন কুহু ঘুমাচ্ছে না, বরং চুপচাপ চোখ খোলা অবস্থাতে শুয়ে আছে, ভাবছে একা একা কিছু একটা নিয়ে। কবিতা ছোট্ট করে শ্বাস ফেললেন। মেয়েটা আজকাল এত চুপচাপ হয়ে গেছে, ভালো লাগে না কবিতার আর এই অশান্তি। কবিতা আলগোছে মেয়ের মাথার কাছটায় বসলেন। কুহু তাকে দেখতে পেয়ে চুপ করে বালিশ থেকে মাথা তুলে মায়ের কোলে মাথা রেখে আবারও কোল বালিশ চেপে শুয়ে পড়ল। কবিতা হাসতে হাসতে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। আব্বুর উপর কি এখনো রাগ আছে আমার মেয়ের? কুহু কেবল নিষ্প্রাণ গলায় জবাবে বলল। হুম। কবিতা মৃদু হেসে মেয়ের চুলে হাত বুলাতে বুলাতে বোঝালেন মেয়েকে। ভালো মেয়েরা বাবা মায়ের উপর রাগ করে না কুহু। তোমার আব্বু কিন্তু কষ্ট পাচ্ছেন,
তাকে কেন কষ্ট দিচ্ছ তুমি এইভাবে? কতবার তোমাকে ডাকলেন মানুষটা, জবাব অব্দি দিলে না। ব্যাটম্যান কিন্তু এটা। কুহু কবিতার কোলে মাথা রেখে মায়ের দিকে মাথাটা ঘুরিয়ে চোখ তুলে তাকালো। চোখে চোখ রেখে কেমন ধরা গলায় আবারও অনুরোধ করে বলল। আমি ডেফোডিলে ভর্তি হব না আম্মু, প্লিজ। কুহু প্রায় কাঁদো কাঁদো হয়েই বলল কথাটা। কবিতা বোধহয় আবারও গলে যাচ্ছেন, মেয়েটা কাঁদছে তার। কোথায় যাবেন এবার কবিতা? একদিকে স্বামীর আবদার, অন্যদিকে একমাত্র মেয়ের অনুরোধ, দুটোই যে গুরুত্বপূর্ণ কবিতার কাছে। কাকে কি বোঝাবেন উনি? কবিতার স্বামীর কথা মাথায় আনেন। মনে পড়ে সাদাতের একটা কথা, মেয়ের ভালোর জন্য একটু কঠিন হতে পারবে না কবিতা? কবিতার সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেলেন উনি। ছোট শ্বাস ফেলে মেয়ের ঘন ছোট কাঁধ সমান চুলে ওনার নরম হাত বুলিয়ে দিতে দিতে বোঝালেন। তোমার আব্বু আমার কথাও তো শুনছে না এবার। তোমাকে চোখের সামনে না দেখতে পেলে ওই মানুষ পাগল হয়ে যাবে মা। বুঝো ওনাকে। তুমি আমাদের না বুঝলে আর কে বুঝবে? কটা বাচ্চা আমাদের বলো? কুহু চুপচাপ কোলবালিশ চেপে শুয়ে থাকলো। মায়ের কথাটা কতটা ওর কানে গেল কে জানে। কবিতা এবার হালকা হেসে মাথাটা ঝুঁকে মেয়ের কপালে চুমু দিয়ে বললেন। আমাদের তো একটাই একমাত্র বাচ্চা, আমাদের একটা মাত্র কুহু, রাইট আম্মু? কুহু চুপচাপ মায়ের আদরটুকু নিল, কোনো কথা বলার বাহানা পেল না। কবিতা কখনো কুহুর কোনো অনুরোধ ফেলেনি, আজ ফেলছেন। অর্থাৎ কুহু বুঝে গেছে আর যাই হোক ওকে ড্যাফোডিলে ভর্তি হতেই হবে। ওর হাতে আর কোনো পথ খোলা নেই। কবিতা এবার কুহুকে তাড়া দিতে লাগলেন। এখন উঠো জলদি, কাপের জন্য চিংড়ি করেছিলাম। কায়া তো বাড়ি নেই, তুমি গিয়ে ওটা দিয়ে আসো একটু। উঠো উঠো। বলেই কবিতা কুহুর মাথা কোল থেকে নামিয়ে উঠে শাড়ি ঠিক করছেন। কাব্যের বাসায় যাবে শুনে কুহু ভ্রু কুচকালো, সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে বলল। আমি কাব্য ভাইয়ের ফ্ল্যাটে যাব না আম্মু। পর মুহূর্তে কবিতার কুচকানো ভ্রু দেখে থমে গেল কুহু। কবিতা এবার কেন যেন সন্দেহ করলেন, বললেন। কেন যাবে না? কাব্যের সঙ্গে কি হয়েছে তোমার? আমাকে সত্যি করে বলো তো। কাব্যকে তো তুমি অনেক মানতে, কিন্তু গত 6 মাসে তোমার আচরণ ওর প্রতি এমন কেন হয়ে যাচ্ছে? এটা বেয়াদবি কুহু। আমাদের মেয়ে আর যাই হোক, বেয়াদব নয়, রাইট? কবিতা ভ্রু কুচকে ঠান্ডা গলায় মেয়েকে শাসিয়ে গেলেন। কুহু জবাবে চুপ থাকলো শুধু। কবিতাকে কি করে বোঝাবে কুহু কাব্যের সঙ্গে সম্পর্কের তিক্ততা ঠিক কতটুকু? কবিতা আবার তাড়া দিয়ে ফের চলে গেলেন রান্নাঘরে। উনি যেতেই কুহু দ্রুত শার্লিনকে কল লাগালো। ওপাশে শার্লিন কল রিসিভ করলে কুহু ফরফর করে বলে গেল। আম্মু আমাকে কাব্য ভাইয়ের ঘরে পাঠাতে চাইছেন, কিন্তু আজ কাব্য ভাই বাড়ি আসেন, যদি দেখা হয়ে যায়। শার্লিন সবেই বিছানায় বসেছিল। কুহুর কথা শুনে স্বাভাবিক ভঙ্গিতেই জবাব দিল। দেখা হলে হবে, এখানে সমস্যা কি? কুহু ভ্রু বাঁকালো, বলল। তোর মনে হয় আমি তাকে সামনে দেখতে পেলে মানে স্বাভাবিক থাকতে পারবো? আমার রাগ উঠে যাবে শার্লিন, খুন করেও ফেলতে পারি আমি তাকে, বিশ্বাস কর। শার্লিন হামি ছেড়ে স্রেফ বলল। পারবি তুই, তোর এই জেদ তোর শক্তি। যা এখন ওনার সাথে দেখা কর, ফেস কর তাকে। ফেস করতে পারলেই আমি বুঝবো তুই নিজেকে কেমন বদলে ফেলেছিস। কুহু শুনে অবাক হয়ে বলল। তুই এখনো বিশ্বাস করিস আমি কাব্য ভাইয়ের এখনো দুর্বল আছি? শার্লিন ভ্রু নাচিয়ে স্বাভাবিক গলায় বলল। হ্যাঁ, বিশ্বাস করি। এখন তুই দুর্বল না হলে সেটা প্রুফ দে আমাকে। যা আজ ওনার সাথে সামনাসামনি ফেস কর। একই বাড়িতে থাকিস তোরা কুহু, এভাবে আর কতদিন লুকিয়ে রাখতে পারবি নিজেকে? যেটা একদিন হবে সেটা না হয় আজই হোক। কুহু শার্লিনের কথা শুনে রাগ হলো ভীষণ। শার্লিনের ওর প্রতি এমন অপবাদ ওর জেদকে আরো তরতর করে বাড়িয়ে দিল। কুহু দাঁতে দাঁত পিষে বলল। ঠিক আছে আমি যাব, তোর প্রুফ চাই তো দিব আমি প্রুফ, এখন রাখ ফোন। ওকে। শার্লিন টুক করে ফোনটা কেটে দিল। কুহুর জেদ হলো ভীষণ। ও কাব্য ভাইয়ের যেখানে ছায়াও মারাতে ইচ্ছুক না, আর সেখানে শার্লিন ওকে সন্দেহ করছে, প্রুফ চাইছে ওর থেকে। এই শার্লিনকে এখন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছা হচ্ছে কুহুর। ওকে টান দিবে কুহু, ওকে প্রুফ আজকেই দিবে, এক্ষুনি দিবে। কুহু উঠে ওড়না হাতে তুলে সেটা গায়ে জড়ালো। তারপর কবিতার দেওয়া গলদা চিংড়ি নিয়ে চলল শামীমাদের ফ্ল্যাটে। দরজায় কলিং বেল দিলে শামীমা এসে দরজা খুলে দিলেন। এতক্ষণ রান্নাঘর থেকে ঘামে ভিজে গেছেন শামীমা, ক্লান্তি চোখে মুখে ফুটে উঠেছে। অথচনক কুহুকে দেখেই আদরে গদগদ হয়ে দ্রুত ওকে জাপটে জড়িয়ে ধরলেন, আহ্লাদ নিয়ে বললেন। কেমন আছিস রে কুহু? কতদিন পর এলি। কুহুর যে রাগ নিয়ে এসেছিল এই ফ্ল্যাটে, শামীমার আহ্লাদে সেই রাগ ধুয়ে মুছে কেন যেন সাফ হয়ে গেল। কুহুও হালকা হেসে ওনাকে জড়িয়ে ধরলো এক হাতে। ভাবেও একটা মানুষের জন্য কুহুর আশেপাশের কতগুলো আদরের মানুষকে কষ্ট দিয়েছে, এটা ভেবেই নিজের প্রতি রাগ হচ্ছে এখন ওর ভীষণ। শামীমা কুহুকে ছেড়ে দিয়ে বললেন। আয় আয় ভিতরে আয়।
কুহু চুপচাপ খাবারের বক্স নিয়ে ভেতরে ঢুকলো। সবার আগে ওর চোখ গেল কাব্যের রুমের দিকে। রুমের দরজা আটকানো। আচ্ছা, কাব্য ভাই কি বাসায়? কুহুর বুকটা হঠাৎ কেন যেন ধকধক করছে। কতটা মাস পরে তার দেখা পাবে কুহু, দুজনার দেখা হবে, যা হওয়া উচিত নয় একদমই। কুহুর সামনে ওই পাষাণ লোকটা এলে কুহু মেজাজ ঠিক রাখতে পারবে না আজ মোটেও। ওই স্বার্থপর লোকটা আজ কুহুর সামনে না আসুক, একবারের জন্য তার চোখে চোখ না মিলুক, না মিলুক, না মিলু। বাকিটা শেষ করার আগে রান্নাঘর থেকে শামীমা চেঁচালেন, কুহু, স্টোর রুম থেকে একটা বড় হাঁড়ি আছে, ওটা নিয়ে আয় না একটু মা। কুহুর ভাবনায় ছেদ ঘটল, নিজেকে শক্ত করলো। আজ ওই মানুষটা ওকে একবার কিছু বলে দেখুক না। কুহু কুরুক্ষেত্র করে দিবে এই বাড়ি। একবার সামনে এসে দাঁড়ালে কুহু ফিরেও তাকাবে না। আগের দিন বাঘে খেয়েছে। কুহু এখনো আগের মতো নিজের সময় অপচয় করে ওই লোকের আগে পিছে ঘুরবে না। অনেক হয়েছে, কুহু জবাবে শামীমাকে বলল। আনছি বড় মা। বলে কুহু আরও একবার সতর্ক চোখে কাব্যের রুমের দিকে নজর দিয়ে এগুলো স্টোর রুমের দিকে। রুমে ঢুকে নাক মুখ কুচকে মুখে নাকে ওন্না চাপলো কুহু। পুরো রুমে ভোটকা একটা গন্ধ, তার উপর আলু পেঁয়াজ রসুন একপাশে রাখার ফলে সেটা থেকেও গন্ধ বেরোচ্ছে। কুহু নাকে ওন্না চেপে আশেপাশ খুঁজলো, কোথায় রেখেছেন বড় মা হাঁড়িগুলো। হঠাৎ উপরে দেখলো কুহু, ওই তো রাখা আছে সব হাঁড়ি। কুহু স্টোর রুম থেকে চেঁচিয়ে বলল। বড় মা, টুল লাগবে তো। শামীমা রান্নাঘর থেকে বললেন, আমার রুমে আছে টুল, নিয়ে আয় না মা। কুহু কি করবে আর, চুপচাপ শামীমার রুমে একটা টুল যা পেলো সেটাই নিয়ে এলো। স্টোর রুমে টুলটার উপর দাঁড়িয়ে অনুভব করলো টুলটা ভীষণ নরম, যে কোনো মুহূর্তে কুহুর ভারী ভেঙে পড়বে বুঝি। কুহু যতবার এটার উপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে ততবার টুলটা নড়ে নড়ে উঠছে। এখন তো কুহু এটাতে উঠবে কিনা সেটাই ভাবছে। পর মুহূর্তে আবার ভাবলো 1 মিনিটে হাড়ি নিয়ে নেমে যাবে টুলটা ভাঙার আগে। যেই ভাবা সেই কাজ। চুপচাপ অতি সাবধানে কুহু টুলে উঠে দাঁড়ালো। ইস, এখনও ভীষণ নড়ছে এটা। এবার ভেঙে পড়ে না গেলেই হলো। কুহু এবার হাঁড়ি খুঁজতে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। বড় হাঁড়ি একদম ভেতরের দিকে ঠেসে রেখেছেন শামীমা। কুহু ছোট হাঁড়িগুলো তাই সরাতে লাগলো একের পর এক। নাকে ক্রমাগত ডাস্ট ঢুকছে আর সেটার জন্য হাঁচি দিচ্ছে একটার পর একটা। ওদিকে একটু পর পর হাঁচির তালে কুহুর টুল নড়ে উঠছে বারবার। কুহু কয়েকবার সতর্ক চোখে টুলটা দেখেছে। এটা কি ভেঙে যাবে নাকি এখনই? আল্লাহ না ভাঙে যেন। কুহু আল্লাহ আল্লাহ করে হাঁড়ি খুঁজছে। ওদিকে হাঁচি দিতে যে অবস্থা কাহিলোর। কাব্য গোসল করে সবে রুম থেকে বেরিয়েছিল, গায়ে শুধু একটা ট্রাউজার, উপরে টি শার্ট কিছুই নেই। ডাইনিং রুমে পানি খাবে বলে এসেছিল। স্টোর রুম থেকে একটার পর একটা হাঁচির শব্দে কাব্য ভ্রু কুচকালো। স্টোর রুম থেকে আসছে না আওয়াজটা। পর মুহূর্তে মেজাজটায় গরম হয়ে গেল কাব্যের। মাকে কতবার বলেছে কাব্য স্টোর রুমে না যেতে, কত ময়লা, ওইখানে ডাস্ট এলার্জি আছে এই নারীর। এটা আর ঠিক কতবার বোঝাবে কাব্য। বিরক্ত ভঙ্গিতে কাব্য সেভাবে পানির গ্লাস রেখে স্টোর রুমের দিকে এগুলো। আর তখনই বিপত্তি ঘটল। কুহুর টুলটার একটা পায়া ঠাস করে হঠাৎ ভেঙে গেল। কাব্য ঠিক সেই সময় স্টোর রুমে এলো। কুহু তখন একটা হাঁড়ি হাতে সমেত ঠাস করে পড়ে গেল টুল থেকে। কাব্য সেটা দেখা মাত্রই বড় বড় চোখে দৌড়ে এলো। সাবধানে। আচমকা এমন একটা অঘটনে কুহু তো চোখ মুখ খিচে ভেবেই নিয়েছে ওর হাড়হাড্ডি আজ নাই হয়ে যাবে ভেঙে চুরে। কিন্তু পর মুহূর্তে দুটো শক্ত হাত যখন কুহু নিজের কোমরে অনুভব করলো, ধীরে ধীরে সাহস করে কুহু ওর চোখ দুটো খুলল। তারপর কুহুর চোখ দুটো, চোখের সামনে কাব্যের অবাক ভয়ার্থ ভরা দু চোখ ভেসে উঠল। কাব্যের হাত দুটো তখনও সাপের মতো পেঁচিয়ে ধরেছে কুহুর সরু নির্মিত কোমরখানা। কুহুর দুহাত কাব্যের নগ্ন কাঁধ আতঙ্কে চেপে ধরে রেখেছে। কুহু তাকিয়ে রইল কেমন যেন। কুহুর চোখ দুটো যেন কারবালার প্রান্তরে তৃষ্ণার্ত এক যোদ্ধার মতো। ওর চোখ দেবে রইল কাব্যের দুই গাঢ় চোখে। কুহু হুসকুইয়ে তাকিয়ে রইল অপলক আমরণ পিপাসায় ডুবে। কিন্তু যখন কাব্য হঠাৎ কিছুটা ধমকেই বলে উঠল, ভাঙা টুলে কোন পাগলে উঠে কুহু? এখন যদি পড়ে যেতে, কোমরটা ভাঙতো তো এক্ষুনি। কাব্যের গলা সে অতি পরিচিত আওয়াজে কুহুর ধ্যান ফিরল। তখনই একে একে মনে পড়ে গেল কাব্যের বেইমানি। ওর সঙ্গে স্বার্থপরতা করা কুহুর হৃদয়ে টুকরো টুকরো করে ভাঙা 6 মাসের পুরনো জীবনের এক একটা কালো বেদনাদায়ক সবটুকু অধ্যায়। কুহুর চোখের ভাষা ধীরে ধীরে বদলে যাচ্ছে। মায়াবী দুই চোখ ধীরে ধীরে ভর করতে লাগলো অপরিসীম রাগ, জেদ, ঘেন্না। কুহুর নরম দিল যা কাব্যকে এত মাস পর দেখে নরম হয়ে গিয়েছিল, তা আবার কঠিন হয়ে এলো। কুহু হঠাৎ নিজেকে সামলে রাগের মাথাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কাব্যকে নিজের থেকে। আচমকা ধাক্কায় হঠাৎ দুপা পিছিয়ে কুহুর দিকে অবাক চোখে তাকালো কাব্য। কাব্যর তখন হঠাৎ চোখ গেল কুহুর চুলের দিকে। কুহু কবে টমবয়দের মতো চুল কাটা শুরু করেছে? ওকে তো আগে এভাবে কোনোদিনও দেখা হয়নি। কাব্য ট্রেনিংয়ে যাবার পর থেকে কি এমন হেয়ার কাট দেওয়া শুরু করেছে কুহু? কার থেকে শিখে কে করেছে এই কাট? অতি বিশ্রী লাগছে কুহুকে এই হেয়ার কাটিংয়ে কাব্যের কাছে। কাব্য তাই সেটা বলতেও গেল। কুহু, তুই হেয়ার কাটটা। বাকিটা শেষ করার আগে কুহু কাঁপতে কাঁপতেও কোনো রকমে মেঝে থেকে হাঁড়িটা নিয়ে এলো। তারপর কাব্যকে পাশ কাটিয়ে হনহনিয়ে চলে গেল শামীমার কাছে। কাব্য পেছন থেকে হাত উঁচিয়ে একবার ডাকতে গেল, কুহু,
কুহু জবাব দিল না। ওই মানুষটার সঙ্গে একটা কথাও বলতে চায় না, মুখটুকু অবধি দেখতে চায় না এই লোকের। তারপরও এই লোক কুহুর সামনে কেন এলো, কেন স্পর্শ করলো ওকে, কোন অধিকারে? কুহুর হৃদয় ভাঙার পর, কুহুকে ওভাবে ভেঙে চুরে দেবার পর এই লোকের সবটুকু অধিকার ছিনিয়ে নিয়েছে কুহু। কিচ্ছু বাকি রাখেনি, আর কিচ্ছু না। কুহু হনহনিয়ে শামীমার কাছে গেল। কাব্য রুম থেকে সাদা রঙের টি শার্ট একটা পরে পেছন পেছন এলো। হয়তো ভীষণ অবাক হচ্ছে কুহুর এই পরিবর্তনটুকু দেখে। এতদিন তানিম বলতো কুহুর এসব পরিবর্তনের কথা, কাব্য পাত্তা দেয়নি তখন তানিমের কথা, কারণ তখনও নিজের চোখে দেখা হয়নি যে কুহুর এই পরিবর্তন। কিন্তু এখন চঞ্চল কুহু থেকেই কঠিন রণচণ্ডী কুহুর জার্নি কাব্যকে রীতিমতো হতবিহ্বল করে রেখে দিয়েছে। এই কোন কুহুকেও দেখছে, নিজেরই তো বিশ্বাস হচ্ছে না কাব্যের। কুহু কবে এতটা? কুহু হাড়িটা শামীমার পাশে ঠাস করে রাখলো। কাব্য হাড়ি রাখার শব্দে কানে আঙ্গুল চেপে ধরলো। কানে এত জোরে লাগলো আওয়াজটা, যেন কাব্যকেই হাড়িটা দিয়ে আঘাত করলো কুহু। শামীমা মাংস কষাচ্ছেন, কুহুকে দেখে বললেন। হাঁড়িটা পেলি শেষ অবধি, দে আমাকে। বলেই শামীমা কুহুর কাছ থেকে হাড়ি ধোয়ার জন্য নিবেন, কুহু আচমকা বলে উঠল। বাড়িতে হেক্সিসল আছে বড় মা? শামীমা হাড়ি ধুতে ধুতে জবাবে বললেন। আছে, ড্রয়িং রুমে দেখ তো, গতকালই ওখানে রেখেছি। ড্রয়িং রুমের টিভি টয়ারে আছে। কুহু রান্নাঘর থেকে বেরুলে কাব্যকে দেখে সামনে দাঁড়ানো। কাব্য ভ্রু কুচকে কুহুর এক একটা কাজ তীক্ষ্ণ নজরে দেখছিল তখনও। কি করতে চাইছে এ মেয়ে ভেবে পাচ্ছে না মূলত কাব্য। কুহু কাব্যকে একবার দেখলো, কাব্য তাকিয়েছিল তখন। কুহু কিছু বলল না, কিচ্ছু না, চুপচাপ কাব্যকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে গেল। কাব্য ডাইনিং রুমে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কুহুর কাজ দেখছে চুপচাপ। তারপর কুহু যা করলো, ড্রয়িং রুম থেকে হেক্সিসলের বোতলটা বের করে সেটা পাগলের মতো স্প্রে করতে লাগলো জামার উপর দিয়ে, কোমরের কাব্যের স্পর্শ করার স্থানে। কাব্য এবার হাঁ হয়ে গেল রীতিমতো। কুহু হেক্সিসল পাগলের মতো স্প্রে করে ঘষতে লাগলো নিজের কোমরের জামাটা হেক্সিসলের কারণে ভিজে যাচ্ছে একদম। কুহুর ওদিকে হুঁশজ্ঞান নেই। ও কাব্যকে একবার দেখে টলমলে অথচ ভয়ানক জেদি চোখে দাঁত কামড়ে হেক্সিসল দিয়ে কতক্ষণ স্প্রে করে সাথে ঘষতে লাগলো কোমরের ওই পাশটুকু। কাব্য এইবার থমথমে মুখে দেখছে কুহুর এই পাগলামি। কুহু হেক্সিসল দেওয়া শেষ হয়ে ওটা এক প্রকার ছুঁড়ে ফেললো সোফার উপরে। কোমরের ওদিকের অংশের জামা সম্পূর্ণ ভিজে গেছে কুহুর। কাব্য দেয়ালে হেলান ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে ততক্ষণে। কুহু থমথমে পায়ে এগিয়ে এলো কাব্যর দিকে। কাব্যের সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। কাব্য কুহুর চোখের ভেতরটার জেদ রাগ ঘেন্না পরিমাণ করতে ব্যস্ত তখন। কুহু দাঁতে দাঁত পিষে স্রেফ হিসিয়ে কটা কথা বলল। সম্ভব হলে আপনার স্পর্শ করা কোমরের এই অংশটা আগুনে পুড়িয়ে দিতাম আমি। আর এটা তো সামান্য জীবাণুনাশক। বলেই কুহু কাব্যের দিকে ঘেন্নার দৃষ্টি ছুড়ে হনহনিয়ে বেরিয়ে গেল কাব্যদের ফ্ল্যাট থেকে। কাব্য চুপচাপ কুহুর যাওয়াটা দেখলো। একটা কথা, একটা শব্দ আজও কেন যেন উচ্চারণ করতে পারল না। কাব্য একসময় কেমন যেন নিজের দুহাত তুলে নিজেই উল্টে পাল্টে দেখলো। মনে মনে ভাবনা হলো হঠাৎ বাচ্চাদের ন্যায়, আমার ছোঁয়াচে রক্ত নেই, কুহু এমনটা কেন? বাকিটা ভাবতে পারল না আর কাব্য। মাথা ঘুরিয়ে আবার সদর দরজার দিকে তাকালো। দরজাটা এখনো কুহুর ধাক্কায় দুলছে। কাব্য ইউনিভার্সিটি যাবে বলে রেডি হচ্ছে। বিছানার উপর থেকে হাতে নিয়ে ব্ল্যাক লেদার জ্যাকেটটা গায়ে দিয়ে কাঁধে ব্যাগ নিল। শেষবারের মতো পারফিউম স্প্রে করে এক প্রকার তাড়াহুড়ো করে বের হয়ে ডাইনিং রুমে এসেছে। আজ ওর ভীষণ তাড়া, কারণ এই হিসেবে হচ্ছে আজ কুহুর সঙ্গেও এক গাড়িতে করে যাবে। কুহুকে অ্যাডমিট করানোর দায়িত্ব মেজো চাচু ওর ঘাড়ে গুছিয়ে দিয়েছেন। আর কাব্য এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে। কুহুর মনে ওর প্রতি যেসব ভুল ধারণা জন্ম নিয়েছে সব জানতে চাইবে আজ কাব্য। আজ আর কোনো ছাড় দেওয়া হবে না ওই বেয়াদব অবুঝ চূড়ান্ত জেদি মেয়েটাকে। কাব্য খাবার টেবিলে বসতে শামীমা রান্নাঘর থেকে ভেজে আনা পরোটার প্লেট রাখলেন ওর সামনে। কাব্য পরোটা দিয়ে আলু ভাজি খেতে খেতে ফোনটা চেক করছে এক হাতে। শামীমা চুপচাপ ছেলের পাশে এসে বসে থাকলেন। কিছু একটা বলার জন্য উসকুস করছেন ভীষণ, অথচ বলতে পারছেন না। কাব্যের ওদিকে মন নেই। ও খেতে খেতে ইনস্টাগ্রাম স্ক্রল করছে। একসময় বুকে যথেষ্ট সাহস জুগিয়ে শামীমা ভীষণ আদুরে গলায় ডাকলেন, এই কাব্য, শোন না বাবা। কাব্য ফোনে ডুবে আছে, খেতে খেতে বলল। বলো, শুনছি আমি। শামীমার পছন্দ হলো না কাব্যর এই হেয়ালিপনা উত্তর। উনি কাব্যর দিকে চেয়ে কড়া গলায় বললেন, ফোনটা রাখবি তুই? মায়ের গলার এই টোন ভালো করেই চেনে কাব্য। ফোন হাতে শামীমার দিকে এইবার তাকালো। হাল ছেড়ে হার মেনে বলল, ওকে ফাইন, এবার বলো। শামীমা কাব্যের এই হেরে যাওয়াতে মিষ্টি হাসলেন। তারপর কাব্যের দিকে এগিয়ে এসে ভীষণ আগ্রহ নিয়ে বললেন, তোকে একটা জিনিস দেখাই, তুই রাগ করবি না তো? কাব্য হালকা হেসে শামীমার হাতে হাত রেখে চাপ দিয়ে বলল, বলো, কিন্তু তুমিও তো নার্ভাস কেন হচ্ছ? নার্ভাস হচ্ছি আমি? কোথায়? শামীমা কাব্যের কথাতে দ্রুত শাড়ির আঁচলে কপাল নাকের ঘাম মুছতে মুছতে কাব্যের দিকে তাকালেন। কাব্য ভ্রু কুচকে ওনার এই অদ্ভুত আচরণ দেখছিল তখন। শামীমা সেটা বুঝতে পেরে নিজেকে সামলে নিলেন ঝটপট।
শাড়ির আঁচল ছেড়ে হালকা হাসার চেষ্টা করে চুপচাপ দুটো ছবি বের করে কাব্যের সামনে টেবিলের উপর রাখলেন। কাব্য স্বভাবগত ভঙ্গিতে বাম ভ্রুটা নাচালো। কার? বলতে বলতে ছবিতে দুটো দিকে তাকালো। পরপর চোখের সামনে দুটো মেয়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে কাব্যের বাকি কথা গলাতে আটকে রইল। মুহূর্তের মধ্যে ফুরফুরে মেজাজে পানি পড়ে গেল, ভ্রু কুঁচকে গেল, হাসি হাসি মুখ হঠাৎ চূড়ান্ত গম্ভীর হয়ে উঠল। শামীমা কাব্যের মুখের অভিব্যক্তি বদলাতে দেখে এইবার দ্রুত সাফাই গাওয়া শুরু করেন। তোর বামের মেয়েটা হচ্ছে কমিশনারের মেয়ে, ঢাকা ভার্সিটিতে ইংরেজি ডিপার্টমেন্টে পড়ছে। ভীষণ সুন্দর, দারুণ ব্রিলিয়ান্ট। একবার ভালো করে দেখলে তুই নিজেও বুঝবি, আমি একটুও কিন্তু বাড়িয়ে বলছি না। আর ডান পাশেরটা হচ্ছে তোর বাবার বন্ধু আরিফ ভাইয়ের মেয়ে, চিনিস তো তুই ওনাকে? ওনার মেয়েটাও এবার ইঞ্জিনিয়ার। বাকিটা বলার আগে কাব্য হঠাৎ মুখটা থমথম করে বলে উঠল। স্টপ আম্মু। শামীমা বাকি প্রশংসা কাব্যের আচমকা থামানোতে গিলে ফেললেন। কিছুটা আশঙ্কা নিয়ে কাব্যের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কি রে, মেয়ে দুটো ভালো লাগেনি? কাব্য ছবি দুটোর দিকে দ্বিতীয়বার তাকালোই না। আঙ্গুলের সাহায্যে ছবি দুটো সেভাবে আলগোছে ঠেলে দিল শামীমার দিকে। শামীমা ছবি দুটোর দিকে একবার চেয়ে আবার কাব্যের মুখটার দিকে তাকালেন। কাব্য রাগি রাগি করলো না, চেঁচালো না, শুধুমাত্র ঠান্ডা গলায় বলল, আমি মেয়ে দুটোকে দেখিনি আম্মু, তুই ভালো না লাগার প্রশ্ন এখানে আসছে না। আসল কথা হচ্ছে আমি এখন বিয়ে করবো না আম্মু। আই নিড প্রিপারেশন ফর দিস। শামীমা বিরক্ত কাব্যের এই প্রিপারেশনের কথাতে। সারাটা দিন কাব্য যদি শামীমার মতো একা একটা ঘরে পড়ে থাকতো, সে ঠিকই বুঝতে পারতো শামীমা কেন ছেলেকে এত দ্রুত বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছেন। শামীমা হাল ছাড়েন না, এবার সাফাই গেয়ে গেয়ে বলতে থাকেন, একবার তো দেখা করাবো মেয়ে দুটোর সাথে, ভালো লাগলে না হয়। প্লিজ আম্মু। কাব্য হঠাৎ গলার স্বর উঁচু করে ফেলল। ওর হঠাৎ এসব বিয়ে অজানা মেয়ে দুটো সবাইকে বিরক্ত লাগতে শুরু করেছে। শামীমার কানের কাছে এই বিয়ে বিয়ে প্যাচাল অসহ্য শোনাচ্ছে। কাব্যের উঁচু গলার স্বর শুনে শামীমার কথা আটকে গেল, বাকি কথা বলার সাহস পেলেন না। চুপ করে মাথাটা নামিয়ে জগ থেকে পানি ঢালছেন গ্লাসে। শামীমাকে হঠাৎ চুপ হতে দেখে কাব্য এবার মায়ের চোখ দুটোর দিকে তাকালো। শামীমার হাত থেকে পানির গ্লাস টেনে নিয়ে সেটা টেবিলে রেখে দিয়ে তারপর ভীষণ নরম গলায় বলল, সময় হোক আম্মু, বিয়ের জন্য প্রিপেয়ার হলে আমি নিজে বলবো তোমাকে। তার আগে সব মেয়েদের ছবি আমাকে দেখিও না, আমার বিরক্ত লাগছে এসব। কাব্য শামীমাকে কিছু বলতে না দিয়ে ব্যাগ নিয়ে উঠে গেল। ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে শামীমার লটকে যাওয়া মুখ, মন খারাপ করা চোখ দুটো নজরে পড়ল। কাব্য চুপচাপ ফোন পকেটে ঢুকিয়ে এগিয়ে এসে শামীমার গাল ধরে কপালে আলতো করে চুমু খেলো। শামীমা কাব্যের দিকে তাকালে কাব্য বিনিময়ে নরম কণ্ঠে বলল, আসছে, মন খারাপ করো না এটার জন্য। বিয়ে করবো আমি, সারা জীবন কুমার থাকার ইচ্ছেও আমার নেই। শামীমা ছেলের ওইটুকু আদরে গলে গেলেন পুরোপুরি। ছেলের হাতে হাত রেখে বললেন, সাবধানে যাবি, গাড়ি আস্তে ড্রাইভ করবি, কুহুকে বকবি না একদম, বলে দিচ্ছি। কাব্য অল্প হাসল। কুহুর কথা মাথায় আসতে আবারও তারা দেখিয়ে গাড়ির চাবি হাতে বেরিয়ে গেল বাড়ি থেকে। পার্কিং স্পট থেকে গাড়ি বের করতে করতে কাব্যের ফোনে কল এলো। কুহুর বাবা মেজো চাচ্চু কল দিচ্ছেন। কাব্য ফোনটা স্পিকারে দিয়ে ফোনটা সামনে রাখলো। এক হাতে গাড়ি পার্কিং স্পট থেকে বের করতে করতে কাব্য সালাম দিল সাদাতকে। সাদাত ভীষণ নিচু গলায় সালামের জবাব দিতেই কাব্য বলল, খুব রেডি হয়েছে চাচ্ছ, আমি গাড়িতে আছি। সাদাত দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ভীষণ অপরাধবোধ নিয়ে বললেন, আসলে রাগ করো না কাব্য, কুহু যাবে না তোমার সঙ্গে, ও স্কুটি করে চলে গেছে ভার্সিটি। হোয়াট? কেন? কাব্য হঠাৎ গাড়ি চালানো থামি ফোনের দিকে চেয়ে উঁচু গলায় বলে উঠল। সাদাত এখনো নিচু গলায় বললেন, ওকে বোঝাতে পারিনি আমি। তুমি চলে যাও ভার্সিটি, কুহুর সঙ্গে ওইখানে তোমার দেখা হয়ে যাবে। কাব্য শুনলো। সাদাতকে পাল্টা প্রশ্ন করে লাভ নেই। কুহু নিশ্চয়ই ওনাকেও আজব সাজব বুঝিয়ে কাব্যের সঙ্গে যাবে না বলে স্কুটি দিয়ে আগে ভাগে পালিয়েছে। কাব্য ছোট ম্লান গলায় স্রেফ বলল, ঠিক আছে। সাদাত কল কাটলেন। কাব্য গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে চুপচাপ ওভাবেই বসে থাকলো অনেকক্ষণ। পরপর হঠাৎ মেজাজ খুঁয়ে আচমকা ঘুষি বসালো স্টিয়ারিংয়ে। রাগ উঠছে ওর হঠাৎ। কুহুকে সামনে পেলে এখন মাথায় তুলে একটা আছাড় মারত কাব্য। কাব্য তো সুযোগ চাইছে কথা বলতে, কিসের জাত চলে যাবে বেয়াদব মেয়ের। কাব্য বুঝেছে কুহু ওকে পুরো দমে এড়িয়ে যাচ্ছে। আজ ভার্সিটি গেলে ওর একদিন কি ওই বেয়াদব অতি বোঝা কুহুর একদিন করে ছাড়বে কাব্য। দিন দিন ওই মেয়ের ব্যবহার অসহ্য ঠেকছে। অথচ একটা প্রশ্ন কাব্যের মাথায় কেন এলো না? কুহু যদি ওকে এড়িয়ে যায়, ওর কিসের এত মাথা ব্যথা? ভালোই তো চলছে সব। কুহু মুভ অন করেছে, কাব্যের কথা মতো নিজের লাইফে ফোকাস করছে, সব তো ঠিকঠাক চলছে। তাহলে কাব্য এসবে এতটা পুড়ছে কেন?
কুহুর ভুল ভাঙানোর ওর হঠাৎ কিসের এত দায় পড়ল? ব্যাপারটা আসলে অবাক করা প্রশ্ন, কিন্তু কাব্যের এই প্রশ্নগুলো মাথাতে আসে না। ও তখনও উন্মাদের মতো কুহুর সঙ্গে একটিবার কথা বলার জন্য মরিয়া হয়ে সুযোগ খুঁজে যাচ্ছিল। ব্যাপারটা হাস্যকর না? ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ প্রথমবার ভার্সিটিতে এসেছে কুহেলিকা সিদ্দিক কুহু। কাব্যের মতে এই ভার্সিটিতে নাকি কুহু আবার প্রেমে পড়বে, ভালোবাসবে কাউকে। এখানে আসার পর কুহুর মন থেকে নাকি ওর টিনের জীবনের ভালোবাসা, একতরফা প্রেম কাব্যভয় মুছে যাবে চিরতরে। কুহু মলিন হাসলো। ভার্সিটির সকল ছেলের দিকেও চোখ ঘুরিয়ে দেখলো, একবার দুবার কয়েকবার। অদ্ভুত কারোর মধ্যে তো ওর কাব্যভয়ের মতো সুদর্শন, স্মার্ট, পাগল করা ম্যানলি অ্যাটিটিউড খুঁজে পেল না। কুহুর নিজের প্রতি হঠাৎ কেমন বিতৃষ্ণা হলো। কাব্যভাইকে বলতে ইচ্ছা হলো, আপনার মতো কেউ হয় না কাব্য ভাই। এই কুহুর মনে শুধুমাত্র আপনি একটা দাগ টেনেছিলেন। ভীষণ গভীর ছিল সেই দাগটুকু, অথচ আজ এই দাগ দাগই রয়ে গেল। প্রেমের ফুল হয়ে জন্মালো না দ্বিতীয়বার। কুহু দীর্ঘশ্বাস ফেলে স্কুটি থেকে নেমে স্কুটার হেলমেট খুলে এলোমেলো চুল ঠিক করলো। স্কুটি থেকে নেমে দাঁড়াতেই কোথা থেকে তানিম কুহুকে দেখে এগিয়ে এলো। কুহু তানিমকে দেখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ যেন দেখেইনি এমন একটা ভান করে কাঁধে টোটো ব্যাগ নিল। কিন্তু তানিম ঠিকই কুহুকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে কুহু, তুমি এখানে অ্যাডমিন হচ্ছ নাকি? কুহু এইবার যেন দেখতে পেল তানিমকে, এমন একটা ভাব করে হালকা হাসার চেষ্টা করে বলল। জি ভাইয়া। তানিম আশেপাশে কাউকে না দেখে কুহুকে বলল। কাব্য আসেনি? কাব্যের নাম শুনে চোখ মুখ কুঁচকে এলো কুহুর। তেতো মুখে জবাব দিল। আমি জানি ভাইয়া, আপনি খুঁজে দেখতে পারেন। বলেই কুহু তানিমকে পাশ কাটিয়ে তেতো মুখে চলে এলো। তানিম কুহুকে ডাকতে গেল, তবে ডাকলো না পেছন থেকে। কেননা তখন সিয়াম, যে কিনা পুরো ভার্সিটিতে কাব্যের একমাত্র প্রতিদ্বন্দ্বী, এসে তানিমের কাঁধে হাত দিয়ে থাপ্পড় বসালো। তানিম পেছনে ঘুরে দেখে মেজাজ খারাপ নিয়ে ঝটকা দিয়ে হাত কাঁধ থেকে সরিয়ে ফেলে বলল, কি চাই তোর? সিয়াম চোখের ইশারায় চলে যাও কুহুকে দেখে টিপ্পনি কেটে বলল। নিউ গার্লফ্রেন্ড নাকি রে? তানিমের মুখটুকু এ কথা শুনে রাগে লাল হয়ে গেল, থমথমে গলায় বলল, কাব্যের বোন হয়, মুখ সামলে ওরে নিয়ে কথা বলবি শ্যাম। কাব্যের বোন কথাটা যেন মাথায় রীতিমতো ধাক্কা খেলো সিয়ামের। এটা তো সোনায় সোহাগা ব্যাপার হয়ে গেল মাইরি। সিয়াম পরপর মুখটুকু উজ্জ্বল করে দুনিয়া জয় করে ফেলেছে এমন একটা ভাব করে বলল, কি বলিস সত্যি? ওটা কাব্যের বোন? দেখতে কিন্তু জোস মাইরি। আই এম ক্রাশ। বলেই তানিম পেছনে ফিরে কুহুর যাওয়ার দিকে তাকালো। কুহু আজ কালো ঢিলে ঢোলা পাকিস্তানি কুর্তি জামা পরেছে, চুল কাঁধের কিছুটা নিচে, সুন্দর একটা কাট দেওয়া, কাঁধে একটা ফ্লোরাল পিঙ্ক টোটো ব্যাগ। সিয়াম তানিমের কাঁধে ঝুঁকে দাঁড়িয়ে হাঁ করে কুহুর দিকে চেয়ে দেখতে লাগলো ওকে পেছন থেকে। তানিম কাব্যকে খুঁজছে তখন এই সিয়ামের হাবভাব সুবিধার ঠেকছে না। অমন করে কুহুকে দেখছে মানে বিরাট কোনো মতলব করছে। ওটা নিশ্চয়ই দুনিয়ার সবচেয়ে বিশ্রী মতলবই হবে। সিয়াম কুহুর হাঁটার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তানিমকে শুনিয়ে শুনিয়ে ঘোর লাগা কণ্ঠে বলতে থাকে, ধুর, পাকিস্তানি জামা পরে আজকাল মেয়েদের ফিগারই বোঝা যাচ্ছে না। বাট তোর কাব্যের বোন আসলেই হ্যাব্বি দেখতে। হাঁটার স্টাইল দেখ, একদম ফাটাফাটি। সিয়াম হাঁ হয়ে কুহুকে তখনও তাড়িয়ে তাড়িয়ে দেখতে ব্যস্ত। বাকি কথা বলার আগে তানিম রেগে ওর হাত নিজের কাঁধ থেকে ঝাড়া দিয়ে সরিয়ে দিল। সিয়াম তাকালো তানিমের দিকে, হেসে হেসে ভীষণ মজা নিয়ে। তানিমের রাগটুকুর ভেতরের পুরুষত্ব আরও জাগিয়ে দিচ্ছে। পৈশাচিক আনন্দ হচ্ছে তানিমকে রাখতে দেখে। কাব্য নিশ্চয়ই কুহুর সম্বন্ধে সিয়ামের এমন কমেন্ট শুনলে রাখবে, মারতেও আসবে। অনেকদিন ধরে সিয়াম কাব্যের মারামারি হচ্ছে না। ভীষণ মিস করছে সিয়াম কাব্যের হাতের মায়ের। কাব্য একটা দিবে, সিয়াম একটা দিবে, দুজনার তুমুল। মাস শেষে ডিনের রুমে যাবে, সরি বলবে ডিনের সামনে, তারপর কদিন ভালো যাবে, তারপর আবার যে সেই অবস্থা রিপিট হবে। ইউনিভার্সিটিতে এসব ঝামেলা টুকটাক না হলে মজা আসে না ঠিকঠাক। সিয়াম দাঁত কেলিয়ে তাকিয়ে দেখলো রাগান্বিত তানিমকে। তানিম দাঁতে দাঁত পিষে বলল, কাব্য, শুনতে পেলে তোর কপালে দুঃখ আছে শ্যাম। শুধরে যা সময় থাকতে থাকতে। সিয়াম শুনে গাছাড়া ভাবে জবাবে হেসে হেসেই বলল, বলে দিস তোর কাব্যকে ওর বোনটাকে আমার লাগবে। ও দিলে দিবে, না হলে আমি ওর চোখের সামনে ওর বোনকে খপ করে ধরে ফট করে নিজের বাইকে বসে প্রুত হয়ে যাব সা সা করে। সিয়াম মুখ দিয়ে অদ্ভুত গাড়ি শব্দ করলো। তানিম তেলে বেগুনে খেপে উঠল। খবরদার। বাকিটা বলার আগে সিয়াম চোখে সানগ্লাস পরে শীষ বাজাতে বাজাতে উদ্দল বলের দিকে এগিয়ে গেল। তানিম মেজাজ খারাপ নিয়ে সিয়ামের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, শোন ভিভ, জীবনে শুধরালো না। তানিম কথা শেষ করতে করতে কাব্যের গাড়ি ঠিক তানিমের চোখের সামনে এসে থামলো। তানিম কাব্যকে দেখে থামলো, এগিয়ে গেল। কাব্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে তানিমকে সবার আগে জিজ্ঞাসা করলো। কুহুকে দেখেছিস? তানিম দীর্ঘশ্বাস ফেলে মলিন হেসে জবাবে বলল। দেখলাম। কাব্য গাড়ির চাবি পকেটে ঢুকাতে ঢুকাতে ব্যস্ত গলায় বলল, কোথায় গেছে জানিস?
আমাকে না বলে চলে এসছে একা একাই। তানিম এবার আসল কথা, আসল বোম ঠিক কাব্যের মুখের সামনেই বাস্ট করে বলে উঠল। যেদিকেই যাক, সিয়ামের নজরে অলরেডি পড়ে গেছে তোমার বোন কুহু। তানিম কাব্যকে খেপানোর জন্য বোন শব্দটা একটু টেনে টেনেই বলল। সিয়ামের কথা শোনা মাত্রই মাথা তুলে তানিমের দিকে তাকালো কাব্য, ভ্রু কুচকে বলল। মানে কুহুর সঙ্গে ওর দেখা হয়েছে? তানিম বলল, সিয়াম ওর সঙ্গে দেখা করবে বলে ক্যান্টিনের ওদিকে গিয়েছে মনে। ওর ব্যাপারটা এখন কেমন করে দেখছে, ভালো যদি বেশিই থাকে তবে তো মামা জেলাসিতে পড়বে। তানিমের ভাবনায় ঠিক কাব্য ভ্রু কুচকে ফেললো, সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে তাকালো ওপাশটায়। সিয়াম তার দলবল নিয়ে এগোচ্ছে। কাব্য ভ্রু কুচকে সিয়ামের দিকে কড়া চোখে চেয়ে থাকতে থাকতে ঠান্ডা স্বরে স্রেফ একটা কথা বলল। ওর চোখ দুটো নিয়ে আমি আজকে ক্যাম্পাসে লাটিম খেলবো। কোন দিকে চোখ যায় ওই শালা? চলতি আমার সাথে। কাব্য তানিমকে টেনে নিয়ে যেতে লাগলো এদিকে। তানিম বাঁকা হেসে কাব্যের রাগান্বিত ও মুখ ঘন ঘন ফুঁসতে থাকা শ্বাস প্রশ্বাস, ওর ব্যাকুল জেলাসিতে পুড়তে থাকা হৃদয়ের আনচান দেখতে দেখতে পা মেলালো। কাব্যের বড্ড দেরি হয়ে গেছে ততক্ষণে। কুহুর সঙ্গে ক্যান্টিনে বসে সিয়াম আরাম করে কোল্ড কফি খেতে খেতে গল্প করছে। কুহুকে সিয়াম পরিচয় দিয়েছে ওখানকার বেস্ট স্টুডেন্ট। যে কোনো নোটস পেতে ওর সঙ্গে একবার যোগাযোগ করলেই হবে। কুহুকে সব নোটস যে কোনো প্রকার সাহায্য একমাত্র করতে পারবে সিয়ামই। কুহুকে সিয়াম ওর এসএসসি এইচএসসি মার্ক জিজ্ঞাসা করেছিল, সেটাই বলছে কুহু এখন। আর ঠিক তখনই কাব্য এসে দেখে নিয়েছে ওদের দুজনকে। কুহু হালকা এসে মাথা দুলাচ্ছে সিয়ামের কথাতে। সিয়ামও হা হু করে কুহুকে দেখে যাচ্ছে। সিয়ামের মনের অনুভূতি কুহু না জানলেও কাব্য এসেলার নষ্ট চোখের দিকে চেয়ে বুঝে ফেলেছে ওর আসলে কি চাই কুহুর থেকে। তানিম কাব্যকে খুঁচিয়ে খুঁচিয়ে বলল, কুহু সবার সঙ্গে কি সুন্দর মিশে যায়, মেয়েটার এত গুণ দেখতেও ভালো লাগছে। কাব্য তানিমের এমন একটা আহাম্মক কথাতে চূড়ান্ত বিরক্ত হয়ে ধমকে উঠল। শাট আপ। তানিম কাব্যের ধমক খেয়েও হাসছে, তবু ওভাবেই ঠোঁটে আঙ্গুল চেপে কুহুকে দেখছে তো আরেকবার রাগে ফুঁসতে থাকা কাব্যকে দেখছে। ভালোই বিনোদন পাচ্ছে এই মুহূর্তে। কাব্য আবার সিয়াম কুহুর দিকে তাকালো। সিয়াম যখন কথা বলতে বলতে কুহুর বুকের দিকে তাকালো, কাব্যের মেজাজ মুহূর্তের মধ্যে পাগলাটে খ্যাপা ষাঁড়ের মতো হয়ে গেল। কাব্য রেগে মেগে এগিয়ে যেতে চাইলে তানিম দ্রুত ওর হাত চেপে ধরল। কই যাচ্ছিস? কাব্য তানিমের দিকে রক্ত লাল চোখে তাকালো, রাগে ওর সম্পূর্ণ গা কাঁপছে। ফুঁসতে ফুঁসতে বলল, ট্রাস্ট মি তানিম, আমি ওর চোখ আজকে ছিঁড়ে ফেলবো। কই তাকাচ্ছ? কাব্য থেমে গেল বাকিটা বলার আগে। পরপর চোখ বুজে লম্বা শ্বাস ছেড়ে হিসিয়ে বলল স্রেফ, ওরে বোঝানো লাগবে, ও যে মেয়ের ট্রাফি ফেলানোর চেষ্টা করছে ওইটা আমার বোন হয়। ও তো আমার হাতে আজকে মরবে ফর শিওর। ওরে তো আমি আজ। বলেই কাব্য তানিমের চেপে রাখা হাত সরিয়ে দিয়ে শার্টের হাতা গুটাতে গুটাতে বড়সড় পা ফেলে এগিয়ে গেল কুহু আর ওই নষ্ট সিয়ামের দিকে। তানিম এইবার অনেকক্ষণ পর পেছনে থেকে একটা চেয়ার টেনে আরাম করে সেটাতে বসলো। গা নড়ে চড়ে দুহাত মুড়িয়ে সিনেমা দেখার মতো করে বসে বলল, এখন শুরু হবে কুমুদুর্য বাংলা ছায়াছবি নাম প্রেমের আছে কয় ধাপ। চলছে সিন নাম্বার 1, দ্য জেলাসি। কাব্য বড় বড় পা ফেলে সোজা গিয়ে দাঁড়ালো ঠিক কুহুর সামনে। টেবিলে একটা ঠাস করে থাপ্পড় বসাতেই কুহু চমকে উঠে কাব্যের দিকে তাকালো। কাব্য সিয়ামের দিকে একবার চেয়ে আবারও কুহুর দিকে তাকালো, চিবিয়ে চিবিয়ে বলল, ক্যাম্পাসে এসে ছেলেদের সঙ্গে হি হি করা শুরু করে দিয়েছিস? গেট আপ, আই সে জাস্ট গেট আপ। কুহু অবাক হয়ে এই রাগে রক্তিম কাব্যকে দেখছিল। কুহুকে ওভাবে ধমকাতে দেখে সিয়াম কাব্যের দিকে চেয়ে কুহুর প্রতি কুমিরের মিথ্যা সহমর্মিতা দেখিয়ে বলল। কি হয়েছে কাব্য? ওকে বকছিস কেন? সিয়ামের এই কথা কাব্যের কাটা গায়ে যেন নুনের ছিটের মতো লাগলো। ও চোখ ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালো, সামান্য হিংস্র হাসি দিয়ে বলল, এটা আমাকে জিজ্ঞেস করছিস তুই? জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম হার সিয়াম। একবার ওয়ার্ন করছি, বারবার কিন্তু করবো না আমি। নেক্সট টাইম মুখে নকশে বদলে দেব, মাইন্ডেড। ওনার সঙ্গে আমি জাস্ট কথা বলেছিলাম, আপনি এমন করে ওনাকে হুমকি দিচ্ছেন কেন? এটা কেমন ব্যবহার? কুহু কাব্যের এমন হুমকি ধমকি শুনে বিরক্ত হয়ে বলল। ব্যাস, কাব্যের যা ভালো মেজাজ বেঁচেছিল খুইয়ে গেল। কাব্য কুহুর দিকে এমন করে তাকালো এক্ষুনি যেন এই মেয়েকে কাব্য কাঁচায় খেয়ে ফেলবে, খেয়ে ঢেকুর অবধি তুলবে না। কাব্য এইবার আর একটাও কথা খরচ করার ধৈর্য দেখালো না। হাত দিয়ে কুহুর হাতটা শক্ত করে চেপে ধরে চেয়ার থেকে টেনে উঠিয়ে নিল। কুহু অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো যা কাব্য চেপে রেখেছে এই মুহূর্তে। কাব্য কুহুকে নিয়ে যাওয়ার আগে আরও একবার সিয়ামের দিকে চেয়ে শাসিয়ে উঠল। আবার বলছি সিয়াম, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম হার। ভালো জায়গায় তুই হাত দিস নি এবার। কথাটা বলে কাব্য টেনে নিয়ে যেতে লাগলো কুহুকে। কুহুর হাতে ব্যথা পাচ্ছে। ও হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে চেঁচিয়ে বলতে লাগলো, আমার বিল বাকি, ছাড়ুন কাবু ভাই, ব্যথা পাচ্ছি আমি। এটা কেমন অসভ্যতা, হাত ছাড়ুন বলছি। কাব্য সব শুনেও না। ও তানিমের সামনে সে একবার পা থামালো। কুহু তখনও কাব্যের মারাত্মক শক্ত হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। কাব্য ওদিকে পাত্তা অবধি দিল না।
চেয়ারে বসে বিনোদন দেখতে থাকা তানিমের দিকে চেয়ে স্রেফ বলল, বিল পে করে দিস ম্যাডামের। বলেই কুহুর দিকে ভ্রু কুচকেছে আবারও টেনে নিয়ে যেতে লাগলো ওকে। কুহু বারবার চেঁচালো, হাত ছাড়ানোর জন্য ধমকালো, রাগ দেখালো প্রচুর। কাব্য আজ ওসব কিছুর ধার ধারল না, ওর মাথাটা আজ কাজ করা বন্ধ করে দিয়েছে। মাথা জুড়ে শুধু থেকে গেছে সিয়াম কুহুকে নষ্ট নজরে চেক আউট করছিল। কুহু সিয়ামের ট্র্যাপে পা দিয়েছিল, কেন দিল? কাব্যের উপর জেদ দেখিয়ে। জেলাসির আগুনে পুরো রীতিমতো ঝলসে গেছে কাব্য আজ। ওর হিতাহিত জ্ঞান কাজ করছে না আজ একটু। অথচ বোকা কাব্য তখনও বুঝে উঠতে পারেনি যে বিশ্রী অনুভূতিতেও পড়ছে। ওটাকে জেলাসি বলে, প্রেম বলে, ভালোবাসাই বলে। কাব্য সেভাবে কুহুকে টেনে এনে একটা খালি রুমে ছুঁড়ে ফেললো। কুহু ছাড়া পেতে হাতের দিকে তাকালো। ওর হাতে রক্ত জমাট বেঁধে গেছে এতক্ষণে। সেটা দেখা মাত্রই কুহু ভীষণ রেগে তাকালো কাব্যর দিকে। কাব্য একটু দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে নিজের রাগ সামলাতে ব্যস্ত। কুহুকেও আঘাত করতে চাইছে না, তাই বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করছে। হাতের উল্টো পিঠ দিয়ে বারবার নাকে নিচটুকু ঘষছে, কপাল ঘষছে, আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ভুলেও কুহুর দিকে তাকাচ্ছে না। কাব্যের এমন আচরণে কুহু মেজাজ হারিয়ে এবার চেঁচিয়ে উঠল, রাগ দেখিয়ে বলতে লাগলো, আপনি আমার হাতে রক্ত জমাট বাঁধিয়ে ফেলেছেন। কিসের এত জেদ আপনার? আমি এখন শান্তিতে আছি, আপনার কি সেটাও সহ্য হচ্ছে না? নাকি আপনার পেছনে কেউ ঘুরঘুর করছে না কুকুরের মতো, সেটা দেখে নিজের পুরুষ মনের আনন্দ পাচ্ছেন না আপনি? কোনটা? উত্তর দি। বাকিটা বলার আগেই কাব্য বড় বড় পায়ে তেড়ে এসে কুহুর দুই বাহু শক্ত করে চেপে ধরে ওকে নিজের দিকে টেনে আনলো। কুহু আচমকা একদম চুপ। আজ আমি না, তুই আমাকে উত্তর দিবি। সব কিছুর ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনের উত্তর আজকে আমায় দিবি তুই। আজ তুই বলবি আমাকে তোর এক্স্যাক্ট সমস্যাটা কি। গো, আমার হাতের আজ প্রচুর সময়, সব শুনবো আমি তোর সব উত্তর। আমাকে বল তোর এক্স্যাক্ট সমস্যাটা কি, কে জন্য তুই এমন করছিস আমার সাথে? তোকে রিজেক্ট করেছি শুধুমাত্র এই জন্য? তোকে রিজেক্ট করেছি শুধুমাত্র এই জন্য তুই ঢ্যাং ঢ্যাং করে একটা খারাপ ছেলের সঙ্গে হা হাই হি করছিলি? উত্তর দেখো, মুখ কুলু পেটে থাকলে আমার হাতে আজ তুই থাপ্পড় খাবি। কুহুর ফ্যাল ফ্যাল চোখে কাব্যকে দেখে যাচ্ছে। কাব্যের নাক, ঠোঁট, রাগী মুখটুকু পুরোটাই তৃষ্ণার্তের মতো দেখে যাচ্ছিল অনবরত। কাব্য এতটা কাছে ওর, এতটা পাশে, গায়ে গা ছুঁই ছুঁই করছে। এতটা কাছে এলে কুহু কি করে ওর রাগটুকু ধরে রাখবে? কি করে কঠিন হবে এই মানুষের উপর? কুহুর বুক ধুকপুক করছে প্রচণ্ড। ধিক কুহুর ওই হৃদয়কে, যে হৃদয় এতবার ভেঙে যায়, যার কারণে তার জন্যে ধাক ধাক করে। কুহু নিজেকে সামলালো, বুকের উপর উপচে পড়া প্রেমগুলোকে লুকিয়ে গেল, কান্নাগুলো গিলে ফেললো তাৎক্ষণিক। পরপর চোখ মুখ কঠিন করে তিক্ত গলায় প্রশ্ন করল, কি জানতে চাইছেন আপনি? বলুন আমায়, কি জানতে চান? আমি যখন তিলে তিলে প্রতিটা দিন নিঃশেষ হচ্ছিলাম, আপনি আমার সাথে একবার কথা বলেছেন? ভালো না বাসেন, বোন হিসেবে তো কিছুটা সহমর্মিতা আমি ডিজার্ভ করতাম তখন। একটাবার মাথায় হাত বুলিয়ে বলেছেন, কুহু তুই ঠিক হয়ে যাবি, আমি আছি পাশে, বলেছেন? অথচ কাপুরুষের মতো 6 মাসের জন্য আমার মুখোমুখি হবেন না দেখে পালিয়ে গেলেন আপনি। আর এখন কোন অধিকারে আমার থেকে এইসব জানতে চাইছেন আপনি? উত্তর দিন। কুহু পরপর ওর বাহু থেকে কাব্যের হাত প্রাণপণে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন আমায়, কিচ্ছু বলবো না আমি আপনাকে, কোনো কৈফিয়ত দেব না। ছাড়ুন আমায়, কি হলো ছাড়ুন। কুহু অস্থির মরিয়া কাব্যের থেকে প্রাণপণে ছাড়া পাবার জন্য। এই মানুষটার সামনে আর 2 মিনিট থাকলে কুহু খেই হারিয়ে তার বুকেই ঝাঁপিয়ে পড়বে, গলে যাবে বরাবরের মতো এই লোকের দু চোখে। যা কুহু চাইছে না, ক্ষমা করবে না কুহু এই লোককে, কোনোদিনও নয়। কুহুর কথাগুলো শুনে কাব্য ভ্রু কুচকে কুহুর দিকে তাকিয়ে আছে। ও কুহুর সঙ্গে দেখা করার কথা বলেনি, চেষ্টা করেনি। এটা কুহু কি বলছে? পরিস্থিতি তখন এতটা ঘোলাটে ছিল, কাব্য চেয়েও শুরুতে কথা বলতে পারেনি। তারপর তো কুহুকে মেসেজ দিয়ে ছাদে ডেকেছিল। সেদিন ছাদে না এসে কুহু ওকে ব্লক করে দিল। তারপর সব জায়গা থেকে। কাব্য কুহুর হাতটা এবার খামচে এ, ওকে নিজের দিকে আরো টেনে নিল। কুহু তখনও চোখ নামিয়ে কাব্যর হাত ছাড়াতে ব্যস্ত। কাব্য ভ্রু কুচকে মাথাটা নামিয়ে বলল, আমার চোখের দিকে তাকা কুহু, তাকা বলছে। আমি তোকে ডাকিনি, কথা বলার জন্য একবার তোর সময় চাইনি। কেন মিথ্যে বলছিস কুহু? কুহু কাব্যের হাত থেকে মুক্তি পেতে ব্যস্ত। এত শক্ত করে চেপে ধরে রেখেছে কেন? কাব্য এবার ভয়ানক ধমক দিয়ে উঠল। এই, আমার দিকে তাকাতে বললাম না? কুহুর হাত থেমে গেল। তীব্র জেদ নিয়ে কাব্যের রাগী চোখে চোখ মেলালো। কুহু চেতে উঠে বলল, আমি মিথ্যে বলছি? আমি? আপনার সাথে মিথ্যে বলার রুচিটাও আমার নেই কাব্য ভাই। আমি যা ফেস করেছি তাই বলেছি। কাব্য এবার রেগে গেল। কুহুকে ঝাড়ি দিয়ে ওর হাত ছেড়ে দিতে কুহু 2 কদম পিছিয়ে গেল। কাব্যর পাগল পাগল লাগছে। কুহুর জেদ বলছে ও মিথ্যা বলছে না, অথচ কাব্য সঠিক বলছে। কাব্য এবার হাল ছাড়লো, অতিষ্ঠ হয়ে বলল, ঘৃণা ঘৃণা ঘৃণা, এতটা ঘৃণা আমি কি সত্যি রিজার্ভ করি কুহু? ওকে ফাইন, আমি প্রুফ দেখাচ্ছি তোকে। আমি মেসেজ দিইনি না, লেটস রিভিল ইট। তারপর তোকে ধরে আমি মারবো, এক একটা কথার জন্য থাপ্পড় খাবি এক একটা। তার আগে মেসেজ দেখবি।
বলেই কাব্য ফোন বের করছে। কুহু ততক্ষণে নিজের হাত মালিশ করছে, ব্যথা করে দিয়েছে হাতটা পাষাণ লোক। কুহু হাত মালিশ করতে করতে কাব্যর দিকে তাকিয়ে রইল। কাব্য মেসেঞ্জার খুলে 6 মাস পুরনো মেসেজ স্ক্রল করে বের করছে। হঠাৎ মেসেজটা খুঁজে পেল কাব্য, সেটা কুহুকে দেখাতে গেল। কুহু উৎসুক ভঙ্গিতে এগিয়ে গেল মেসেজটা দেখার জন্য। ঠিক তখনই হঠাৎ করে কাব্যকে পেছন থেকে কেউ একজন জাপটে জড়িয়ে ধরল। ফোন হাতে কাব্যর সামনে কুহুর দিকে আচমকা ঝুঁকে গেল। কুহু অবাক হয়ে কাব্যর দিকে তাকালো কাব্যকে জড়িয়ে ধরা হাতের মালিকের দিকে। দুটো মিষ্টি নরম হাত কাব্যর বুকের উপর শক্ত করে ধরে রেখেছে এবং যখন ফিনফিনে স্বরে বলল, কাব্য, কত খুঁজেছি তোমায়, এখানে ওর সাথে কি করছো? কাব্য মাথা নিচু করে হাত দুটো দেখলো। পরপর হাতের মালিককে চিনতে পেরে যেতে দ্রুত ভ্রু কুচকে কুহুর দিকে তাকালো। কুহুর বুক যেন কেউ খামচে ধরে রেখেছে। বুকের ভেতর কান্না জমে আসছে, আবারও 6 মাসের পুরনো সেই কান্না। কুহু কাব্যকে বুঝতে দিল না। ও স্রেফ কাব্যের আড়ালে একটা বেঞ্চ খামচে ধরে তাকিয়ে রইল কাব্যর চোখের দিকে। অথচ কাব্য স্পষ্ট লক্ষ্য করেছে কুহুর চোখ ভেজা, হাত কাঁপছে। তারপর কাব্যের চোখ গেল কুহুর বেঞ্চ কেমন আঙ্গুলের নখে মারাত্মক খামচে ধরে রেখেছে। কাব্য সেটা দেখে তড়িঘড়ি করে দ্রুত উর্মিকে নিজের থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল, অথচ উর্মি ছাড়ছেই না। কুহু জোরে একটা শ্বাস ফেললো। হাঁপড়ের মতো বড় একটা নিঃশ্বাস নিয়ে কাব্যের দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টি ছুড়ে ব্যাগ হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল ওই কক্ষ থেকে। কাব্যের এক হাত উর্মির হাত তখনও নিজের থেকে ছাড়াচ্ছিল। কুহু চলে যেতে কাব্য হতভম্ব হয়ে কুহুর যাওয়াটুকু দেখলো। কাব্যর চোখ থেকে সরছে না। কুহুর কাঁদলো মাত্রই। কাব্য লুকিয়েই হোক কুহু কেঁদেছে। ও কুহুকে আবারও কাঁদিয়েছে। শিট শিট। উর্মি তখন কাব্যের বুকের উপর হাত দুটো শক্ত করে চেপে আহ্লাদি গলায় বলে উঠল, মিসু কাব্য। উর্মির কথা কানে আসা মাত্রই কাব্যর হুঁশ ফিরল। উর্মিকে ঝাটকা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল আচমকা। উর্মি অবাক হয়ে নিজের হাত দুটোর দিকে চেয়ে আবারও কাব্যের দিকে তাকালো। কাব্য ফুঁসছে, নাকে নিচটুকু ঘষতে ঘষতে উর্মির দিকে গরম চোখে তাকালো। উর্মি ওই তাকানো দেখে ভড়কে গেল এক প্রকার। দুপা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আরে ওকে কাব্য। কাব্য এইবার যে সমস্ত রাগ ছিল মনে সেসব একে একে উর্মির উপর ঝেড়ে চিৎকার করে বলল, তুমি এটা ইচ্ছে করে করেছো, রাইট? কুহুর সামনে আবার এই নাটক করেছে কেন? ও তোমার জন্য কেঁদে বেরিয়ে গেছে উর্মি। ওয়াই? টেল মি ওয়াই? আমরা রিলেশনে নেই, কেন ওর সামনে আবার গায়ে পড়ে যাও? বাকি সময় তো তোমাকে দেখাই যায় না। রিভেঞ্জ নিচ্ছ না? উর্মি কাব্যের এমন রেগে গজরাতে গজরাতে বলা কথা কানেই তুলল না। ও আলগোছে মিষ্টি হেসে কাব্যের বুকের উপর দুটো হাত রাখলো। সঙ্গে সঙ্গে কাব্য ওই হাত দুটো ঝাড়ি দিয়ে সরিয়ে দিল। রেগে তাকালো উর্মির দিকে। উর্মি কাব্যর রাগকে তোয়াক্কা না করে হেসে হেসে বলল, বারে, আমার বয়ফ্রেন্ড তুমি, জড়িয়ে ধরতে পারি না? ওটার জন্য কি এখন আশেপাশে মানুষ দেখা লাগবে? কামন কাব্য। কাব্য মুখটা অন্যদিকে ফিরিয়ে জোরে শ্বাস টানল। এই মেয়েকে একটা থাপ্পড় কেন দিতে পারে না কাব্য? শুধুমাত্র মেয়েদের উপর হাত তুলে না বলেই কি? কাব্য পরপর উর্মির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে বলল, একমাত্র তোমার বাবার দিকে চেয়ে আমি তোমাকে স্টিল সহ্য করছি উর্মি। আমাকে খেপিও না, ওয়ার্ন করছি আমি। আমার হাত উঠে যাবে। উর্মি আবারও নির্লজ্জের মতো হাসে। কাব্যর গায়ের উপর দুটো হাত আবার রাখতে কাব্য আবার হাত ঝটকা দিয়ে সরিয়ে ফেলল। উর্মি হেসে আবারও বলল, ওরে বাবা, এত রাগ! আরে রিভেঞ্জ কেন নিব আমি কাব্য? তুমি তো আমারই, এখনো এত কিছুর পরেও। কাব্যের মাথা ধরে যাচ্ছে। অতিষ্ঠ গলায় কটা কথা বলল স্রেফ। তুমি একটা সাইকো উর্মি, ইউ নিড ট্রিটমেন্ট। উর্মিও হেসে চোখ টিপে বলল, আমার ট্রিটমেন্ট তো তুমি কাব্য। কাব্য মেজাজ হারিয়ে ফেললো। ও উর্মিকে একবার কড়া চোখে শাসিয়ে চলে গেল কক্ষ থেকে। ওখান থেকে বেরিয়ে উর্মির সাইক্রিয়াটিককে কল দিল, কথা বলল তার সাথে কিছুক্ষণ। আজকে এই ঘটনা বলার পর উর্মির সাইক্রিয়াটিক জবাবে কিছুটা চিন্তিত হয়ে বললেন, ও কি ঠিক মতো মেডিসিন নিচ্ছে? কাব্য কপালে আঙ্গুল ঘষে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, জানি না, কিন্তু আমার পক্ষের মেসেজ ধরে রাখা সম্ভব না ডক্টর। আই এম সো টায়ার্ড। ডক্টর কাব্যকে বোঝালেন, তুমি শান্ত হও, আমি প্রফেসরের সঙ্গে কথা বলছি এ ব্যাপারে। উর্মিকে বিদেশ পাঠিয়ে চিকিৎসা করানোর জন্য ওনাকে রাজি করাতে হবে, তাহলে তুমিও কিছুটা ওর পাগলামি থেকে রক্ষা পাবে। কাব্য শুনে বলল, প্লিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করুন। আমি রুখে নিতে পারছি না। ডোন্ট ওয়ারি বয়, আমি দেখছি এটা। ডক্টর কাব্যকে সান্ত্বনা দিলেন। কাব্য কল কেটে তানিমের কাছে গেল। তানিম কাব্যকে দেখেই বলল, কিরে, কৌতূহল চলে গেল দেখলাম। কাব্য অনুভূতি শূন্যভাবে কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে যেতে যেতে বলল, হুম। মানে তুই জানিস?
তোরা না কথা বলছিলি? তানিম অবাক হয়ে বলল। কাব্য উত্তর দিল না এই প্রশ্নের। ও চুপচাপ হাঁটছে। আজকের পর মনে হচ্ছে না কুহু ওর সঙ্গে আর কথা বলবে। কুহুকে আজকেও আবারও কষ্ট দিয়েছে কাব্য। নিজের প্রতি বিতৃষ্ণা লেগে যাচ্ছে কাব্যের। ও কেন সব দিক সামলাতে পারছে না। দুপুর 2:30। কায়া ও উমা কলেজ থেকে ফিরছিল। আজ বড্ড গরম পড়েছে ঢাকাতে। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে কায়া প্রচণ্ড বিরক্ত। সেটাই বলে যাচ্ছে উমাকে। উমা শুনছে এসব, মাঝে মাঝে তাল মিলাচ্ছে। গল্প করতে করতে ওরা একটা গলি পেরোচ্ছিল। হঠাৎই ওই গলি থেকে একটা বাইক সাঁ করে কায়ার পাশ কাটিয়ে চলে গেল। আচমকা এমন হয় কায়া উল্টে পড়তে গিয়ে বেঁচেছে। ও নিজেকে সামলে সোজা খেপে গিয়ে বকে উঠল। এই কে রে, দেখে চলতে পারিস না? বলে পেছনে তাকাতে কায়া দেখলো বাইকে দাঁড়ানো লোকটা একটা বৃদ্ধ লোকের সামনে নেমে দাঁড়িয়েছে। কায়া এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, উমা ওকে আটকে দিল। বলল, কিছু বলিস না কায়া, ভালো ছেলে মনে হচ্ছে না দেখে। চল যাই আমরা। কায়াও হয়তো বা আজ করতে পেরেছে। ও মাথা নাড়িয়ে চুপচাপ সামনে ফিরে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই হঠাৎ পেছন থেকে বৃদ্ধ লোকটার আর্তচিৎকার কানে আসতে কায়া পেছনে তাকালো। সঙ্গে সঙ্গে কায়ার পুরো দুনিয়া ঘুরে গেল। কায়া মুখে হাত চেপে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। বৃদ্ধ লোকটার পেটে ছুরি চালিয়ে বাইকের লোকটা পালিয়ে যাচ্ছে উল্টো রোডের দিকে। কায়ার সাথে সাথে দৌড়ে গেল ওই বৃদ্ধ লোকটার সামনে। ওদের চিৎকারে মানুষ অনেক জড়ো হয়ে গেছে আশেপাশে। কায়া লোকটার হাত ধরে বসলো রাস্তাতে। বৃদ্ধ লোকটা কায়ার হাতটা শক্ত করে ধরে ব্যথায় কাতরাতে কাতরাতে বলে যাচ্ছেন, আমারে বাঁচাও মা। কায়া ওনার হাত চেপে ধরে নিজেই অস্থির হয়ে বলল। কিছু হবে না। আপনার দাদুর? কায়া পাগলের মতো সবার দিকে চেয়ে বলল, ওনাকে হাসপাতালে নিতে হবে। আপনারা কেউ হেল্প করুন প্লিজ। কেউই এগিয়ে আসছে না। সবাই ফিসফিস করছে। এটা একটা মার্ডার কেসে বিনা দোষে কেই বা ফাঁসতে চাইবে। উমা আশেপাশে সবার দিকে চেয়ে হাত জোর করে অনুনয় করে বলল, প্লিজ একটু হেল্প করুন কেউ। উনি মরে যাবেন তো। এতবার করে বলার পরে কেউ এলো না। কেউ কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে। কায়া এদেরকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এবার সবার দিকে চিৎকার করে বলল, এইখানে এত লোকের মধ্যে কারোর মধ্যে কি মেরুদণ্ড নেই? একটা লোক মারা যাচ্ছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? ছি। এবারেও কারোর মধ্যে হেলদোল নেই। কায়া অধৈর্য হয়ে উমার দিকে চেয়ে প্রায় কেঁদেই বলল, পাশের হাসপাতালে কল করে উমা, দ্রুত। উমা কল দিচ্ছে। বৃদ্ধ লোকটার মাথায় কায়া হাত বুলিয়ে দিতে দিতে কেঁদে কেঁদেই বলল, কিচ্ছু হবে না আপনার দাদু, ঠিক হয়ে যাবেন আপনি। ওকে, একটু চোখ খুলে রাখুন প্লিজ, কিচ্ছু হবে না আপনার। কায়া এবার উমার দিকে চেয়ে বলল। উমা কল রিসিভ করেছে? বলল, অ্যাম্বুলেন্স আসছে। কায়া এবার জনসমাগমের দিকে চেয়ে চিৎকার করে রাগী গলায় বলল, সবাই এখান থেকে চলে যান এক্ষুনি। একজনের জীবনের বিনিময়ে সার্কাস দেখার কোনো অধিকার নেই আপনাদের। জায়গা খালি করুন এক্ষুনি, রাইট নাও। কায়ার কথায় কজন গেল ও কজন তখনও থেকে গেল। এর মধ্যে অ্যাম্বুলেন্স এলো। কায়া উমা দুজনেই বৃদ্ধ লোকের সাথে হসপিটাল গেল। হসপিটালে যেতেই পুলিশ এলো। লোকটার পরিবারের লোকদের খবর দেওয়া হলো। হসপিটালে ভিড়। কায়া থরথর করে কাঁপতে কাঁপতে একটা পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। বমি পাচ্ছে খুব। ওর জীবনের প্রথম কায়া ভীষণ খারাপ আতঙ্কিত একটা ঘটনার সম্মুখীন হয়েছে। কায়ার সারাটা শরীর ভয়ানক কাঁপছিল। হাতে শিভারিং হচ্ছে প্রচণ্ড। কায়া একটা পিলার চেপে কোনো মতে দাঁড়িয়ে আছে। ঠিক তখন কায়ার ফোনে কল এলো। স্নিগ্ধের ফোন দেখে কায়া অসুস্থের মতো জোরে একটা শ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে স্নিগ্ধ বেশ আদুরে গলায় ডাকলো, হ্যালো জান, কলেজ থেকে ফিরেছি? কায়া কাঁপতে কাঁপতে কিছু বলল ফিসফিস করে। আজ ওর গলা থেকে আওয়াজই আসছে না একদম। স্নিগ্ধ কায়ার বড়সড় শ্বাস ফেলার শব্দ শুনতে পেয়ে ভ্রু কুচকে ফেলল। স্নিগ্ধ এবার সন্দেহ নিয়ে নড়ে চড়ে বসে বলল, কায়া জান, ঠিক আছিস তুই? কায়ার গলা একদম বসে গেছে। চোখের সামনে বারবার ওই খুনের দৃশ্য ভাসছে। কায়া থেমে থেমে কিছু বলার চেষ্টা করলো ফিসফিস করে। খুন? স্নিগ্ধ বুঝে না কায়া থেমে থেমে কি বলতে চাইছে। ও আবার চটপটে গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে ভালো করে বল। আচ্ছা শান্ত হ, কই তুই আগে সেটা বল। কায়া থেমে থেমে বলল, হাসপাতালে খুন। স্নিগ্ধ অবাক হলো, বলল, কলেজ থেকে ফিরেছিস তুই, হসপিটালে কি করিস? কায়া থেমে থেমে আবারও বলল, একটা খুন। স্নিগ্ধ এবারেও বুঝে না। খুব খুব কি? কায়া বাকি কথা বলার আগে ওর গলা উপচে বমি চলে আসছে। ও ফোন কানে দৌড়ে মুখে চেপে ওয়াশরুমে গিয়ে হরহর করে বমি করে দিল। স্নিগ্ধ সেটা বুঝতে পেরে উৎকণ্ঠিত হয়ে গেল। মুহূর্তেই বারবার চেঁচিয়ে বলতে লাগলো, কায়া কায়া কি হয়েছে সোনা? বমি করছিস কেন কায়া? এই কায়া, কোথায় তুই? কোন হসপিটালে? অ্যাড্রেস দে আমারে। কায়া বমি কেন করতেছিস জান? কায়া বমি করছে। স্নিগ্ধের কথা কানে আসছে অথচ কথা বলতে পারছে না। উমাও দৌড়িয়ে এসেছে কায়ার পিছু পিছু। উমা এসে কায়ার হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে স্নিগ্ধকে বলল, ভাইয়া, আমি উমা, কায়ার ফ্রেন্ড। স্নিগ্ধ সেটা শুনে ভীষণ তাড়াহুড়ো করে বলল,
ওর কি হয়েছে? আর তোমরা হসপিটালে কেন? কি কি করছে ওখানে? উমা সবকিছু বলল স্নিগ্ধকে। স্নিগ্ধ হতভম্ব হয়ে শুনে গেল পুরোটা। উমা কায়াকে এক হাতে ধরে স্নিগ্ধকে বলল, ও ট্রমাতে আছে ভাইয়া। বাসার কাউকে কল করে। আমি কল দিচ্ছি ভাইয়াকে, তুমি ওর সাথে থাকো, একা বেরিও না। স্নিগ্ধ কল কেটে তাড়াহুড়ো করে কাব্যকে কল দিল। কাব্যকে জানিয়ে এইবার আরেকবার ভিডিও কল দিল কায়াকে। কায়ার বমি তখন কমেছে, চোখে মুখে পানির ঝাপটা, সেভাবেই হাঁপাতে হাঁপাতে স্নিগ্ধের কল রিসিভ করলো। স্নিগ্ধ নিজেকে সামলে কায়ার দিকে চেয়ে বোঝালো, কিছু হয়নি সোনা, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। কায়া এতক্ষণে কাউকে পাশে পেয়ে হাউমাউ করে কেঁদে ফেললো। স্নিগ্ধ কায়ার কান্না শুনে ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে কান্নার কি আছে কায়া, স্টপ ক্রাইং। ভাইয়া আসছে, বাসায় যাবি আর ঘুমাবি, বুঝলি? সব ভুলে যা, লাইফে এসব ঘটনা সব মনে রাখতে নেই জান। কায়া কেঁদে কেঁদে বলল, লোকটা আমার হাতে মরে যাচ্ছিল স্নিগ্ধ, একটা মানুষ ওনাকে এসে ধরেনি। আমি কত রিকোয়েস্ট করলাম সবাইকে, কেউ এলো না, কেউ না। আমি জানি না লোকটা বাঁচবে কিনা। দাদুর বয়সী লোকটা, আমার দাদুর কথা মনে পড়েছে ভীষণ। উনি বাঁচবে তো স্নিগ্ধ? স্নিগ্ধ বোঝালো, বাঁচবে, ওনাকে ওনার পরিবার দেখে নিবে। তুই একটা ব্রেভ গার্ল। কায়া, এমন একটা পরিস্থিতি সামলে দিয়ে এত দূর অবধি ওনাকে এনে হসপিটালে অ্যাডমিট করা একটা সাধারণ মেয়ে পারে না, বাট আমার কায়া পেরেছে। এখন আমার কথা শোন, বাড়ি যাবি, খেয়ে ঘুম দিবি, ঘুম থেকে উঠে রেগুলার পড়তে বসবি। আজ যা হয়েছে সব একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা, ওকে? কায়া নাক টেনে এখনো কাঁদছে, বলল, ভুলতে পারছি না আমি। আমার চোখের সামনে ভাসছে এখনো লোকটার রক্ত, এখন আমার কলেজ ড্রেসে লেগে আছে। স্নিগ্ধ এবার কিছুটা থামলো। কায়ার পাশে হয়তো ওকে দরকার, মেয়েটা ভয় পেয়ে গেছে ভীষণ। স্নিগ্ধ এবার শীতল গলায় প্রশ্ন করলো, আমি আসবো বাসায়। কায়া থামলো, কান্না থামিয়ে বলল, তোমার পরীক্ষা? তোর জন্য 1000 এক্সাম স্যাক্রিফাইস করা আমার কাছে কিচ্ছু না গায়া। তুই ভালো থাকলে আমি থাকবো। স্নিগ্ধ গম্ভীর গলায় বলল। কায়া চোখ মুছে নিজেকে সামলে বলল, না, আসার দরকার নেই, এক্সাম দাও, আমি বাসায় যাচ্ছি। স্নিগ্ধ আবারও জিজ্ঞাসা করলো, আমাকে ভিডিও কলে রেখে বাইরে যা, দেখ বাইরে ভাইয়া গাড়ি এসেছে কিনা। কায়া স্নিগ্ধের কথা অনুযায়ী তারপর কাব্যের সাথে বাসায় এলো। কায়ার কান্না ওর অস্থিরতার পাগলামি সবকিছু স্নিগ্ধকে ঘরে বসিয়ে রাখতে পারলো না। স্নিগ্ধের নিজেরই ভীষণ অস্থির লাগছে। কায়া ঘরে কি করছে? ঘুমাচ্ছে? ঘুম আসবে ওর আজ? স্নিগ্ধ কি যাবে আজ? কিন্তু ওর এক্সাম, সেটা। স্নিগ্ধকে অস্থির হয়ে দেখে ওর রুমমেট আরিফ বলল, এত যখন অস্থির হচ্ছিস চলেই যায় না। এক্সামের কারণে গার্লফ্রেন্ডকে প্যারা দিয়ে নাই মামা। এক্সাম আবার আসবে, কিন্তু গার্লফ্রেন্ড গেলে আরেকটা পাওয়া মুশকিল। স্নিগ্ধ ফোন হাতে বসে আছে, ভাবছে কায়াকে কি কল দিবে। যদি ঘুমে থাকে, ঘুমটা ভেঙে গেলে আবার এসব মনে করে অস্থিরতা বোধ করবে। স্নিগ্ধ ফোনটা চুরি বিছানায় ফেলে দিল। যা হবার তাই হবে। এই মধ্যে এখন যে তুফান চলছে সেটা নিয়ে এক্সামেও ভালো করা পসিবল না। প্রয়োজনে রিটেক দিবে, কিন্তু কায়ার পাশে ওকে দরকার। স্নিগ্ধ চটজলদি সাদা শার্টের উপর ব্ল্যাক লেদার জ্যাকেট জড়িয়ে ফোন নিয়ে সেভাবে বাইকের চাবি হাতে বেরিয়ে এলো। স্নিগ্ধ ভীষণ তাড়াহুড়ো করছিল, সেভাবে বাইকের সামনে এসে দাঁড়ালো। বাইকে উঠে হেলমেট পরে বাইক চালু করে হাই স্পিডে চললো বাসার উদ্দেশ্যে। তারপর হঠাৎ স্নিগ্ধের বাইকের সামনে একটা মাতাল ড্রাইভারের ড্রাইভ করা ট্রাক তেড়ে এলো। স্নিগ্ধের বাইকের স্পিড হাই থাকায় ঠিক সময় বাইকের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপর যা হবার তাই হলো। ট্রাকের এক ধাক্কায় স্নিগ্ধের বাইক উল্টে পড়লো। স্নিগ্ধ বাইক থেকে ছিটকে পড়লো রাস্তার এক পাশে। সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো। আর তখন আরেকটা নিয়ন্ত্রণহারা গাড়ি স্নিগ্ধের উপর দিয়ে চলে গেল। গাড়িটা আটকানো গেল না, ট্রাকটাকেও নাগালে ধরা গেল না। মুহূর্তের মধ্যে স্নিগ্ধের আশেপাশে মানুষের ভিড় জমে গেল। স্নিগ্ধ কোকাচ্ছে, শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছিল। ওর পুরো শরীর রক্তে মেখে গেছে একদম। স্নিগ্ধ রক্তাক্ত হাত বাড়িয়ে লোকদের কিছু বলছে, হয়তো ওকে বাঁচানোর অনুরোধ করছিল। অথচ এবারে ওরা নিশ্চুপ। কেউ এলো না কায়ার বড্ড শখের পুরুষকে বাঁচানোর জন্য। কেউ এলো না ওকে একটাবার হাত দিয়ে হসপিটালে টেনে নেবার জন্যে। স্নিগ্ধের উঁচানো হাত দুর্বল ভঙ্গিতে নিচে পড়ে গেল। স্নিগ্ধ হা করে জোরে একটা শ্বাস নিল। একবার তাকিয়ে দেখলো এখন ওর পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে। এখানে একটাও কায়া নেই, নাহলে আজ স্নিগ্ধকে ওই বৃদ্ধ লোকটার মতো হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করে বাঁচিয়ে তুলতো। স্নিগ্ধর হঠাৎ মনে হলো, আচ্ছা ওই বৃদ্ধ লোক কি জীবিত আছেন, সুস্থ হয়েছেন? স্নিগ্ধ হাসে পরপর। সুস্থ হবেন না কেন? কায়া ও শখের নারী ওকে মনুষ্যত্ব দেখিয়েছিল। অথচ স্নিগ্ধের বেলায় এখানে এতগুলো লোকের মধ্যে কেউ নেই যে স্নিগ্ধকে একটুখানি মনুষ্যত্ব দেখাবে। স্নিগ্ধর চোখ একসময় বন্ধ হয়ে এলো, পালস রেট নেমে গেল নিম্ন থেকে নিম্নতরে। তারপরে যা হবার তাই হয়ে গেল। সাহাবীর দিক স্নিগ্ধ আর থাকলো না, রইল না। কায়াকে জান শোনা বলে আর কেউ ডাকবে না। কায়ার পাগলামো সামলে নেবার জন্য আর কেউই রইল না। কেউ না,
কেউ না, কেউ না। রাতের আধার ক্রমশ বাড়ন্ত, বাইরে ভয়ঙ্কর ঝড়ো বাতাস, ভীষণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতেও কায়া ঘুমের মধ্যে প্রচণ্ড ঘেমে গেছে। হাঁপাড়ের মতো নিঃশ্বাস নিতে নিতে পাগলের মতো অস্থির ভঙ্গিতে ঘুমের ঘোরে মাথা এদিক ওদিক ঘুরিয়ে কথা বলে যাচ্ছে অবিরাম কারো সঙ্গে। স্নিগ্ধ, আমার স্নিগ্ধকে কে বাঁচাও প্লিজ। কেউ আমার স্নিগ্ধ, ওকে ধরো, কেউ কেউ বাঁচাও ওকে। স্নিগ্ধ, স্নিগ্ধ। কায়া এক চিৎকারে হঠাৎ একদম আচমকা ঘুম থেকে উঠে সোজা বসে গেল। কিছুক্ষণ থম হয়ে নিজের জায়গায় স্থির হয়ে বসে রইল ওভাবেই। জোরে জোরে নিঃশ্বাস চলছে ওর। তারপর হঠাৎ একদম পাগলের মতো আশেপাশে দেখতে লাগলো। ও কোথায় এখন? কই আছে? স্নিগ্ধ কোথায়? একাদশ শ্রেণীতে ওঠার পর থেকে কায়া কুহুর সাথে আর ঘুমায় না, একা ঘুমায়। বর্তমানে ইলেকট্রিসিটি নেই, এসি চলছে না রুমে। গুটগুটে অন্ধকার হয়ে গেছে সম্পূর্ণ রুম। কায়ার মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করছে। ও পাগলের মতো নিজের শরীর হাতিয়ে দেখলো। পুরো ব্যাপারটা স্বপ্ন কিনা বোঝার চেষ্টা করছে। পর মুহূর্তে এতেও মন ধাতস্থ না হওয়াতে দ্রুত ফোনটা চার্জ থেকে খুলে কাঁপতে কাঁপতে কল লাগালো স্নিগ্ধার নম্বরে। দুবার কল হয়ে কল কেটে গেল। ওপাশের কেউই রিসিভ করলো না। অস্থির কায়ার কান্নামাখা কলটা। ওদিকে কায়া পাগল হয়ে যাচ্ছে রীতিমতো। স্বপ্ন কি সত্যি হয়ে যাবে? কায়া এবার আবারও কল দিল। ও কেঁদে কেঁদেই কলটা করলো। মনে মনে যত দোয়া জানে সব পড়ছে। স্নিগ্ধের কিছু হলে কায়া আর বেঁচে থাকতে পারবে না। ওর জীবনের প্রথম ভালোবাসা স্নিগ্ধ। আজ অবধি যেটুকু ভালোবাসা যত স্নিগ্ধ ওকে দিয়েছে, কায়া কোনোদিনও সেটা ভুলতে পারবে না। আর নাই বা বেঁচে থাকতে পারবে লোভী মানুষের মতো ওসব কেয়ার ভালোবাসাগুলো ছেড়ে দিয়ে। মরে যাবে কায়া উন্মাদ হয়ে, রয়ে যাবে প্রেমের ভিখারিনী হয়ে। স্নিগ্ধ কল ধরছে না। কায়া ভয়ানক এক একটা চিন্তায় এবার ফোনটা সেভাবেই হাতে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। পরপর মুখ শক্ত করে হাত চেপে ধরল যেন বাইরে থেকে ওর কান্নার আওয়াজ না যায়। ফোন হাতে কেঁদে কেঁদে কাঁপা কাঁপা গলায় বলতে থাকলো, স্নিগ্ধ, ঠিক আছেন আপনি? প্লিজ প্লিজ একবার কলটা রিসিভ করে কণ্ঠটা দয়া করে আমাকে শোনান প্লিজ। আমি পারছি না, আমার ভয় হচ্ছে স্নিগ্ধ। আমি আপনাকে হারাতে পারবো না কোনোদিন। সেই শাস্তি আমার জীবনে অনেক বড় হয়ে যাবে স্নিগ্ধ। প্লিজ প্লিজ। কায়া হাঁপাচ্ছে রীতিমতো। কথাগুলো শেষ করতে না করতে স্নিগ্ধের কল এলো। ফোনের স্ক্রিনে স্নিগ্ধের কল দেখতে পেয়ে কায়া দ্রুত ভঙ্গিতে ফোনটা রিসিভ করে কানে ধরল। পাশে স্নিগ্ধ হাসি খুশি ভাবেই বলতে চাইলো কিছু। কিরে 10 মিনিটে 12টা কল? এত মিস করছিলি আমাকে? কায়া স্নিগ্ধর কণ্ঠস্বর শোনা মাত্রই থম বনে গেল এক প্রকার। চোখের কোণ বেয়ে শেষবারের মতো এক ফোঁটা জল চিন্তা নিবারণ হয়ে অজান্তে গড়িয়ে হাতের উপর পড়ল। কায়া চুপ করে বুকে হাত চেপে চোখ মুখ ঝেয়ে বসে থাকলো। ওর স্নিগ্ধ বেঁচে আছে, ভালো আছে, কণ্ঠ শুনেছে। আল্লাহ কায়ার কথা শুনেছেন উনি। কায়াকে নিঃশব্দ দেখে স্নিগ্ধ কিছুটা অবাক হলো। সন্দেহ নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।